সো হিয়ার উই গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আজকেও কিন্তু আমি আপনাদের জন্য আবারও আরেকটা ভৌতিক কথার যেটাকে বলে যে রিভাইভিং এপিসোড নিয়ে হাজির হয়ে গেলেন। আজকে কিন্তু প্রচার হতে চলেছে ভৌতিক কথার এপিসোড 3। এক্স্যাক্টলি তাই, আজ থেকে 5 বছর আগে ভৌতিক কথার আরো একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট অনেক বেশি চাই। আজকের এপিসোড একটু বড় হতে চলেছে এবং একই সাথে বলবো আজকেও কিন্তু আমাদের সাথে মনির ভাইয়ের ঘটনা আছে। আমাদের মনির ভাই সিজন 1-এ অনেক স্টোরি আমাদেরকে শুনেছিলেন এবং একটা করে সেই স্টোরিগুলো কিন্তু রিভাইভ হচ্ছে এবং আমরা কিন্তু আবারও ইন্টারেস্টিং সব স্টোরিগুলো শুনতে পাচ্ছি এবং আমি বিশ্বাস করি ভৌতিক কথার আগের স্টোরিগুলো অনেক বেশি ভয়ঙ্কর ছিল, অনেক বেশি রিয়েলিস্টিক ছিল এবং অনেক বেশি রিয়েল ঘটনায় শেয়ার করা হতো। এরপর যত দিন গেছে তখন শুধু জিনের সাথে জিনের মারামারি, লড়াই হ্যান ত্যান অ্যাকশন মুভি হয়ে গেছে পরে। এনিওয়েজ, সেটা পরবর্তী হিসাব। বাট এখন আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ভৌতিক কথার এপিসোড 3 এবং আমি আশাবাদী যে আজকের এপিসোডের স্টোরিগুলো আপনাদের গায়ের লোম দাঁড় করে দেবে, বিশ্বাস করুন অনেক ভয়ঙ্কর। এনিওয়েজ, আমি দেরি করবো না, আমরা ঘটনায় যাবো। যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারা যদি চান ঘটনা পাঠাবেন, ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি ওয়ে আছে, ইভেন হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইভেন এটা হচ্ছে ভৌতিক stories@gmail.com অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01400930111। বাট রাইট নাও আমি ভৌতিক কথায় যেহেতু রিভাইভিং এপিসোড করছি, সো আমরা আপাতত ভৌতিক দুনিয়াতে সব স্টোরি শেয়ার করবো। সো যাই হোক, চলে যাই সরাসরি আজকের এপিসোডে। সবচেয়ে মজার ব্যাপার হলো গত 2 এপিসোডে আমরা ডিএম মনির হোসেন নিযুতকে পেয়েছিলাম এবং আজকেও তিনি আমাদের সাথে আছেন পুরো রাত জুড়ে আপনাদেরকে ঘটনা শোনানোর জন্য। কারণ তিনি নিজে একজন ঘোস্ট ইনভেস্টিগেটর ছিলেন একটা সময়। তিনি আজ এমন কিছু ইনভেস্টিগেশনের ঘটনা বলতে যাচ্ছেন যা শুনে আপনার লোম পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারে। তাহলে আর বেশি দেরি না করে সরাসরি চলে যাব ডিএম মনির হোসেন নিযুতের কাছে। মনির ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষেতে আসলে দর্শকদেরকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি বলেই হয়তো তৃতীয় এপিসোডে আবারও হাজির হয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে জেফরি ভাই যখন আমাকে আবার জানালো যে নেক্সট এপিসোডের কথা, তো আমি ভাবতে পারিনি পরপর 2টা এপিসোডের পরে তৃতীয় এপিসোডে আমি নিজেও জানতাম না যে আবার হাজির হতে পারবো ভৌতিক কথার স্টুডিওতে। তো সেই সাথে আপনাদের জেফরির ভালোবাসার কারণে হয়তো আবার এখানে এসেছি। অনেক ধন্যবাদ সবাইকে, সেই সাথে জেফরি ভাইকেও থ্যাংক ইউ। তো জেফরি ভাই, আসলে আমি নিজেও প্রিপারেশন ছিলাম না আজকে আসতে হবে বা নতুন করে কিছু বলতে হবে। বাট আপনি তো জানেন যে এখনকার পরিস্থিতি, হ্যাঁ, আমরা ইমেল পাচ্ছি, অনেক ইমেল পাচ্ছি, বাট অনেকে আসতে পারছে। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে না, দরকার আছে, অবশ্যই দরকার আছে। এবং আমাদের সাথে আরেকজন গেস্ট আসবেন আপনি ছাড়াও, আমরা তার কাছ থেকেও কিছু ঘটনা শুনবো আজকে। যাই হোক, মনির ভাই শুনবো। তো গত 2টা এপিসোডের পরে আমার ফেসবুক ফ্রেন্ডরা বা পরিচিত জনেরা অনেকে ধন্যবাদ জানিয়েছেন এবং ঘটনাগুলো তাদের ভালো লেগেছে। উত্তরা আমার একটা ছোট ভাই আছে, নাম হচ্ছে নাইম। ছোট ভাই বলতে একসময় আমরা কলিগ ছিলাম একই অফিসে, বয়সে জুনিয়র হওয়ার কারণে রিলেশনটা এমন যে ছোট ভাই এবং বড় ভাই। তো ওর নিজের বলতে গেলে ওর দাদার সাথে আসলে ঘটনা একটা, যেটা ও চেয়েছিল আজকে আসতে। তো আমাকে সকালেই জানালো যে আমি যদি ভৌতিকতার স্টুডিওতে আসি আমি যেন ওর হয়ে ঘটনাটা বলি। আচ্ছা আচ্ছা। মোটামুটি ওই প্রিপারেশনে আসা এবং ওর মতো করে বা ও যেভাবে আমাকে স্টোরিটা টেলিং করেছে আমি সেভাবে যদি বলি। আচ্ছা। তো তারা ওর দাদা আর কি, নাইমের দাদা, আচ্ছা, উনি মূলত একটু এই প্যারানরমাল বিষয় নিয়ে খুব আগ্রহী ছিলেন এবং ইনভেস্টিগেটর ছিলেন একজন। আচ্ছা আচ্ছা। তো এরকম ইনভেস্টিগেশন করতেন, রাইট প্লেস, এবং অনেক সমস্যার সমাধান সবাই ওনাকে কবিরাজ বা ব্ল্যাক ম্যাজিক যেটা আমরা জানি, আচ্ছা আচ্ছা, এই সমস্ত বিষয়ের সাথে রিলেটেড ছিল। তো অনেক সময় দেখা গেছে যে অনেকে এই সমস্ত লোকদেরকে কিন্তু অনেকে পছন্দ করে না যারা ব্ল্যাক ম্যাজিক করে, কিন্তু একটা সময় দেখা যায় যে যারা বিপদে পড়ে, যখন কেউ এই সমস্ত ব্যাপারে অ্যাট্রাক্ট হয়ে যায়, তখন কিন্তু এদের কাছেই যাওয়া হয়। যদি ভালো হয় তো ভালো, আবার খারাপ কিছু হলে দোষারোপ করা হয় যে উনি বোধহয় আরো খারাপ কিছু করে। তো সেই ঘটনা থেকেই, যদিও ওই লোক এখন নাই যার ঘটনাটা, আচ্ছা আচ্ছা, ওই লোক নাই, মানে নাইমের দাদা নাই। তো নাইমের দাদা এই ইনভেস্টিগেটর ব্যাপারটা উনি যখন ছাত্র জীবন থেকেই উনি এই ব্যাপারগুলি চর্চা করতো এবং বিভিন্ন হন্টেড প্লেসে যেত, এক ধরনের ঘটনা কালেক্ট করতো, ওই ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতো।
তো ওনার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে আতিক। তো আতিকের সাথে এই ঘটনা মূলত ঘটেছিল। তো ওই আতিকুল ইসলাম তখন হচ্ছে মার্জিনা নামে একজন, মানে তাদেরই ক্লাসমেট, ওর সাথে রিলেশন ছিল, মানে এক বেস বা 2 বেস জুনিয়র হয়তো মেয়েটা। তো ওই মার্জিনার সাথে হচ্ছে আতিকুল ইসলামের একটা সম্পর্ক ছিল। তো মর্জিনার সাথে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটতো প্রায়, যেটা হচ্ছে আতিকুলের সাথে বা তাদের যে রিলেটিভসটা ছিল তাদের সাথে অনেক সময় শেয়ার করা হয়েছে। ব্যাপারটা এমন হতো যে উনি একা থাকতে পারতো না, সে দিন হোক রাত হোক বা যখনই হোক। রাতে ব্যাপারগুলি খুবই ভয়াবহ ছিল এবং প্রতিনিয়তই ঘটতো। আচ্ছা, ব্যাপারগুলো ছিল এরকম যে সে ঘুমানোর পরে বা সে যখন একা থাকতো, অন্ধকার ঘরে থাকতো, তখন কেউ একজন তার সাথে দেখা করতে আসতো। যখন রুমে একা থাকতো? হ্যাঁ, দেখা করতে আসতো। এবং যে দেখা করতে আসতো সে লোকটার একটা কালো অবয়ব সে সবসময় দেখতো। আচ্ছা, এমন হয়তো দিনের বেলাও সে দেখতো তার থেকে হয়তো 10 হাত 20 হাত দূরে একজন লোক ঘুরে বেড়াচ্ছে। মানে উনি সবসময় ফিল করতেন যে ওনার আশেপাশে কে একজন আছে, শুধু ওনাকে টার্গেট করে আছে। রাইট, ওনাকে টার্গেট করে আছে। এবং যখনই একা পেতো, অর্থাৎ ওই মর্জিনা যার কথা বলছিলাম, উনি যখন একা থাকতো, আশেপাশে কেউ থাকতো না, তখন খুব কাছাকাছি চলে আসতো এবং কথা বলতো। সে কথাগুলি ছিল এরকমের যে আমার সাথে চল, আমি তোকে নিতে এসেছি, আমার সাথে চল। তো এটা কোনো অপরিচিত লোক বা স্বাভাবিক মানুষ বললে তার সাথে হয়তো বাকবিতণ্ডা করা যায়, উত্তর জানতে যাওয়া যায়, কিন্তু এমন একটা ভীতিকর অবস্থা যে একটা অবয়ব যে রাত দিন যেখানে যায় সেইখানে মানে ডিস্টার্ব করে বেড়াচ্ছে। ডিস্টার্বের চেয়ে বড় কথা হচ্ছে একটা মানে ভয়ের কথা তো অবশ্যই। আচ্ছা, যে একটা অবয়ব তাকে ফলো করতেছে, তার সাথে কথা বলতেছে এবং অন্য কাউকে সে দেখাতে পারছে না, অন্য কাউকে দেখাতে পারছে না। তো ব্যাপারে তো ও যখন এটা নিয়ে ভয় পাইতো বা চেঁচামেচি করতো তখন মারতো। আচ্ছা, মারতো, গায়ে হাত তুলতো এবং পরবর্তীতে ওর এই মারার কারণে যে চিৎকার বা ভয়ের কারণে যে চিৎকার, সেটার ফলে আশেপাশে যদি কোনো লোক থাকতো তারা এসে যেত। তখন এসে কিছু দেখতে পেতো না, তবে দেখতো যে ঘরের যে আসবাবপত্র সেগুলি এলোমেলো আছে, ভাঙা আছে বা ওর গায়ে এখনো আঘাতের চিহ্ন আছে। আচ্ছা, আচ্ছা, এরকম। এরপর থেকে এমন হয়তো যে ও যে হোস্টেলে যে রুমটাতে থাকতো, একজনের সাথে রুম শেয়ার করে থাকা শুরু করলো। তো ও যখন একা থাকতে সমস্যা হয়, তো পরে ওই আতিকুল ইসলাম উনি বলে যে তুমি রুমে একজন রুমমেট নিয়ে নাও, কিন্তু রাতের সময়টা যেন একা থাকতে না হয়। তো উনি স্বাভাবিকভাবে একজন রুমমেট নিয়ে নিছে। তো তারপরে কিছু সমস্যা হতো না, তবে সমস্যাগুলি হতো ঘুমের মধ্যে, অর্থাৎ স্বপ্নে দেখতো। তখনও সরাসরি দেখা করতো না ওই অবয়বটা, তো স্বপ্নে আসতো এবং স্বপ্নে এসে ওই একই কথাগুলি বলতো যে আমার সাথে চল, আমি তোকে নিতে এসেছি। হ্যাঁ, তো স্বপ্ন যখন ওই একই রকম চিৎকার করতো, হয়তো ঘুমের ভিতর থেকে চিৎকার করে সে ঘুম ভেঙে যেত, বা যতক্ষণ এমন হতো যে স্বপ্নের ভিতরে দেখতো যে তাকে মারতেছে, ঘুম ভেঙে যেত, তখন এই একই অবস্থা। তো পরে এমন হয়তো যে যারা ওর সাথে বা যে ওর সাথে রুমমেট হিসেবে ছিল, এরকম একটা পরিবেশের কারণে ওরা আর থাকতে চাইতো না, ওদের নিজেরও আসলে রাতে ভালোভাবে থাকতে পারতো না মর্জিনার এই ব্যাপারগুলির কারণে। তো আস্তে আস্তে অনেকেই রুমমেট থেকে তারা লিভ নিতেছে, নতুন কারোর সাথে রুম শেয়ার করতেছে। তো তারপরে ওর কাছের একটা বান্ধবী ছিল, নাম হচ্ছে মুন্নি। আচ্ছা, তো ওই মুন্নি ওর সাথে থাকতেছিল প্রায়। মুন্নি আবার সাহসী ছিল এবং কাছের থাকা এই ব্যাপারগুলি ও এমন ভাবে থাকতো যে ও ঘুমের ভিতরে অন্যরকম কোনো শব্দ বা গঙ্গানি টাইপের কিছু করলে ঘুম থেকে ঠেলে তুলতো, মানে সাথে সাথে একটা ওকে মানে রক্ষা করার একটা ব্যবস্থা করতো। ও জানতো ব্যাপারগুলি পুরোই। আচ্ছা, আচ্ছা। তো তারপরে যেটা হইলো যে একদিন কোনো কারণে ওদের হোস্টেলে একটা পার্টি ছিল। তো ওই পার্টিতে সবাই যাবে, স্বাভাবিকভাবে মুন্নিও যাবে। মর্জিনাকে যখন বলে, মর্জিনা কোনো একটা কারণে, আমরা জানি মেয়েদের বিশেষ একটা কারণ থাকে যে কারণে হয়তো বা উনি যেতে পারে না, উনি চায় না যে আমি পার্টিতে যাবো না। তো স্বাভাবিকভাবে ওদিন হচ্ছে মুন্নি বলে ঠিক আছে আমি চলে আসবো, আমি পার্টিতে বেশিক্ষণ থাকবো না, তুই যেহেতু যাবি না। তো যখন মর্জিনা শুয়ে পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, মশারি খাটাচ্ছে, তখন খেয়াল করলো যে কেউ একজন দরজার কাছে দাঁড়িয়ে আছে এবং বাতি জ্বলানো অবস্থায়। ওই দিন প্রথম ওই অবয়বটার চেহারা দেখলো। তো অবয়বটাকে দেখার পরে আপনি কে বা এই টাইপের কিছু কোয়েশ্চেন করার আগে যেটা হয় যে ওই কথা বলতে শুরু করে উনি, এবং আগের কথাগুলি যে আমার সাথে চল, আমি তোকে নিতে আসছি। তখন আর সে নতুন করে না চেনার কিছু থাকে না, কারণ পূর্ব পরিচিত চেহারাটা এতদিন দেখতো না, আজকে সে চেহারাও থাকে। এবং ওই দিন সে খুব ভয় পায়। ভয় পাওয়ার পরে দেখা গেছে যে সে যখন যেতে চায় না, তখন তাকে ওই দিন প্রচুর মারে
এবং এত মারে যে অন্যান্য দিন হয়তো আঘাতের চিহ্ন থাকে, আর আজকে এমন হয়েছে যে সে রক্তাক্ত হয়ে যায়, মানে অনেক ওই জায়গায়। ওই অবয়বটা তাকে মারে। হ্যাঁ, অবয়বটা তাকে মারে। আচ্ছা। এবং এমন একটা হয়তো ভাগ্যিস ওদিন হয়তো তাকে মেরেই ফেলতো, আচ্ছা। কিন্তু দেখা গেছে যে একটা সময় মুন্নি অর্থাৎ যে পার্টিতে গেছিল কিছুক্ষণের জন্য, ঘন্টাখান বা 1-2 ঘন্টা, এই 1-2 ঘন্টার মধ্যে হচ্ছে এই ঘটনাটা ঘটে। তো মুন্নি হঠাৎ চলে আসে, সে রুমটা যখন দরজা খোলে তখন দেখে যে ওই খাটের এক কোনায় পড়ে আছে, একদম খুব আহত অবস্থায়, আচ্ছা, মুমূর্ষু হয়ে মুমূর্ষু অবস্থায়। তো ওই সময় সে কি করে হচ্ছে যে ওই আতিকুল ইসলাম ওনাকে ফোন করে যে ভাইয়া এরকম আপু তো খুব অসুস্থ, কি হয়েছে কিছুই বলে না। তখন কি করে যে আতিকুল বলে অমুক হাসপাতালে নিয়ে আসতে। তা আতিকুল হচ্ছে বাসা থেকে ওই হাসপাতালের কাছে নিয়ে আসে, আর ওরা হচ্ছে ওনাকে হাসপাতালে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হচ্ছে ডাক্তার ফার্স্ট ড্রেসিং মেসিং করে, কিন্তু ওর চেহারায় তখন একদম ভয়টা লেগেছিল। আচ্ছা, ঠিক আছে, চোখ মনে হচ্ছে যে মানে গতকালকে বা আজকের দিনও যে স্বাভাবিক মর্জিনা ছিল সেই মর্জিনা নেই। ঠিক আছে, মানে দেখে মনে হচ্ছে সে দারুণ ভয় পাইছে। এতদিন তো সে মানে একটা মানে একটা কনফিউশনের মধ্যে ছিল যে অবয়বটা কি, হ্যাঁ হ্যাঁ, দেন, ঠিক আছে। হ্যাঁ। বাট এবার কি হয়েছে, মানে সরাসরি সে আসছে এবং আক্রমণ করছে তাকে। আক্রমণ করছে সরাসরি। God. তো এটা যখন হয়েছে, এটা হওয়ার পরে আসার পরে দেখা যায় খুব বাজে অবস্থা। আচ্ছা, তো ডাক্তার তো ওই আঘাতের জন্য দিয়েছে। মানে একটা জিনিস কিন্তু আমরা জানি যে ভৌতিক যে ব্যাপারগুলিতে অনেকে ভূতের সাথে মারামারি করার অনেক গল্প কিন্তু আমরা শুনি। তো সেইখানে কিন্তু ভূতের কাছ থেকে প্রাপ্ত আঘাতে কিন্তু কোনো চিহ্ন থাকে না, বা ভূতের যে ঘটনাগুলি ঘটায় ওই ব্যক্তি দেখে, কিন্তু অন্য কিছু দেখে না, অন্য কেউ কিন্তু এর কোনো প্রমাণ পায় না। তো এইখানে সরাসরি মানে দেখলে এরকম কোনো অবয়ব তাকে মারছে এটা মনে হয় না, মনে হয় যে অন্য কোনো একজন প্রাণী বা মানুষ বা কারোর সাথে সে মারামারি করছে, এরকমই মনে হচ্ছে, মানে আঘাতের চিহ্নগুলি এরকম। তো ওখানে হচ্ছে ডাক্তারের সাথে যখন ডাক্তার জানতে চায় যে কি হয়েছিল, তখন ডাক্তারের কাছে যখন বলে, ডাক্তার ফার্স্ট অফ অল মনে করে যে উনি কোনো মানসিক রোগী, হয়তো নিজেই নিজেকে আঘাত করছে বা কিছু, কারণ নিজের কাছে এরকম কিছু। কিন্তু আসলে আতিকুল বা ওর সাথে যে ফ্রেন্ড ছিল মুন্নি, ওরা তো সবাই অনেকটা প্রত্যক্ষদর্শী, ঠিক আছে, বা স্বাভাবিক মর্জিনের সাথে চলে, তো এরকম কোনো মেন্টাল সমস্যা ছিল না, ওরা তো ওভারশিওর। আচ্ছা আচ্ছা। তো ওরা তো ব্যাপারটা জানে, তো ওরা ডাক্তারের কাছে বেশি কথা বাড়ালো না, বলে তো ঠিক আছে আপনি ট্রিটমেন্ট করেন, যা হওয়ার হয়েছে ওর তো এখান থেকে নিতে হবে সুস্থ করে। আচ্ছা। তো ওদের হাসপাতালে ছিল, হাসপাতালে ও একা থাকতে চাচ্ছিল না। আচ্ছা। তো হাসপাতালে থাকতে, আর মহিলা হয় অন্য কেউ থাকতে পারবে না, মানে হচ্ছে জাতিগুলি যে থাকবে সেই উপায় ছিল না, পরে বাধ্য হয়ে ওখানে ওই মুন্নি থাকে। আচ্ছা আচ্ছা। তো মুন্নি থাকার পরেও মুন্নির সামনে রাত্রে হঠাৎ করে বলতেছিল ও যে ও আসছে। তো মুন্নি কিছু দেখতেছিল। আচ্ছা আচ্ছা। তো মুন্নিকে কি হয়েছে, আমি তো আসি, অনেকবার অভয় টভয় দিছে। তো ততক্ষণ যেটা হয়েছে, মর্জিনা ওকে দেখা সত্ত্বেও মুন্নিকে হাতছাড়া করতেছিল না, কারণ হচ্ছে যে ও বলতেছিল যে তুই চলে গেলে আমাকে মারবে। মানে দ্য থিং ইজ, মানে মর্জিনা দেখতেছে যে মুন্নির সামনেই ওই লোক চলে আসছে, মানে না মুন্নি দেখতেছে না, মর্জিনাই দেখতেছে। মর্জিনা দেখতেছে। হ্যাঁ, কিন্তু মর্জিনা এটা বিশ্বাস করতেছে যে ও হয়তো দেখতেছে না, এটাও মনে হচ্ছে মর্জিনা বিশ্বাস করতেছে আমি একাই দেখতেছি, কিন্তু ওইটার ও যদি না মানসিক থাকে, হ্যাঁ ও যদি না থাকে তাহলে আমাকে আঘাত করতে আসবে বা কাছে এসে আবার মারবে। আচ্ছা। সেই জন্য ও বলছে তোর দেখার দরকার নেই, তুই কাছে আসিস, তুই কাছে থাক। মানে মানুষজন ভয় প্যানিক হয়ে যায়, অপরকে বিশ্বাস করতে পারে না, সেটা না, সে স্বাভাবিক সেন্সেই বলতেছে যে তুই দেখতেছিস না, এটাও আমি বুঝতেছি, কিন্তু তুই যদি আমার কাছ থেকে দূরে যাস তাহলে ও মারবে আমাকে। আচ্ছা। ঠিক আছে, মানে এইরকম একটা অবস্থা। তো আর যাচ্ছে না, ওর সাথে ঘুমায় পড়লো। তো একটা সময় হয়তো বা মুন্নি এবং মর্জিনা দুজনে ঘুমায় পড়ে। তো কোনো একটা কারণে মানে ওয়াশরুমে চলে যায় মুন্নি। যখন ওয়াশরুমে চলে যায়, ওয়াশরুমে যাওয়ার পর মানে 1 মিনিট হয় না, এর মধ্যে হচ্ছে যে মর্জিনার চিৎকার শুনে মুন্নি দ্রুত ওয়াশরুম থেকে বের হয়। আচ্ছা আচ্ছা। বের হয়ে এসে দেখলো যে কিছু একটা ছায়ার মতো দ্রুত দরজা খুলে বের হয়ে গেল, মানে এইটুকু মুন্নির চোখেও পড়ে। সামথিং, মানে অবয়বটা জাস্ট চলে গেল দ্রুত। এই। আচ্ছা। তারপর হচ্ছে মর্জিনার কাছে গেল, মর্জিনা তখন তো ভীত এবং ওর কাছে কেবল আসছিল আঘাত করার জন্য, একদম ভয়ে কুকড়ে আছে। তো তারপরে হচ্ছে যে ও আর বলে না, কারণ এই ঘটনাগুলি এত প্রতিনিয়ত করছে ওর সাথে, আর নতুন করে কিছুই বলে না। আচ্ছা। তো ও যে দেখছে সেটাও বলে যে আমিও দেখছি, মানে এতদিনে সে বিশ্বাস করলো যে না আসলে হ্যাঁ নিজের চোখেও দেখছে, নিজের চোখে ঠিক আছে। এই তো পরের দিন হচ্ছে স্বাভাবিকভাবে ওই যে আতিকুল ইসলাম উনি আসলো হাসপাতালে দেখতে কি অবস্থা। তো রাত্রে হচ্ছে মুন্নি বললো যে ভাই আমিও দেখলাম এই অবস্থা, ঠিক আছে। তখন ও আরো একটু সিরিয়াস নিল। তো এর কয়েকদিন পর, মানে সপ্তাহখানেক পর হচ্ছে ওদের পরীক্ষা ছিল, এক্সাম ছিল। এর মধ্যে হচ্ছে আতিকুলও চেষ্টা করছে যে যতক্ষণ সম্ভব কাছাকাছি থাকার,
এবং মর্জিনার সাথে ওই আতিকুলের পরিচিত আরো একটা মেয়েকে হচ্ছে রাখা হয়েছে, যে তোরা দুইজন সবসময় থাকবে ওর সাথে। আর এমনিতে ও খুব অসুস্থ, তার উপরে যেমন এরকম না হয়। তেমন হয়তো যে ওরা রাতে গল্প করে বা কোনো একটা টিভি দেখে, মুভি দেখে, যেভাবে হোক মানে রাত্রে ঘুমাতো না। আচ্ছা আচ্ছা। এইভাবে করে হচ্ছে করতো। তো কয়েকদিন খুব ডিস্টার্ব হয় না পড়াশোনা, যদিও মেন্টালি প্রেশার ছিল, তার উপর হচ্ছে প্রিপারেশন তো নিতেই হবে। তো ফার্স্ট এক্সামের দিন যেটা হয়েছে, এক্সাম দিয়ে বের হবে তখন বোধহয় 3টা বা 4টা বিকেল। আচ্ছা আচ্ছা। তো আতিকুল ইসলাম হচ্ছে যে ওই আমাদের হলের সামনে যায়, যে এক্সামের পরে দেখা করবে বা সবকিছু ঠিক আছে কিনা জানার জন্য। আচ্ছা আচ্ছা। তো যখন হলের সামনে যায় তখন দেখে যে মর্জিনা বের হচ্ছে, কিন্তু তাকে খুব টেনশন মনে হচ্ছে, খুব টেন্স মনে হচ্ছে। তো কি হয়েছে জিজ্ঞেস করলো এক্সাম কেমন হয়েছে, তখন ও কান্না করে দিচ্ছে মর্জিনা। আচ্ছা আচ্ছা। কান্না করছে, কি হয়েছে? বললো যে আমি এক্সাম দিতে পারি না। কেন, মানে কমন পড়ে নাই বা তোমার প্রিপারেশন খারাপ ছিল? তো বলে যে না, সবকিছুই ঠিক ছিল, মানে ওই লোকটা পরীক্ষার হলে আসছিল। মানে ওর কোনোভাবে সে পিছু ছাড়তেছে না, এবং ওর মনে হচ্ছিল যে ওর মধ্যে ওই লোকটা ভর করে আছে, এবং ওর হাতটা, মানে যে হাত দিয়ে সে লিখবে ওই হাতটা হচ্ছে ধরে আছে, ও হাত নড়াতে পারছে না। শুধু যে অবশ হয়ে গেলে বা আমরা হয় না যে ব্যাপারটা সেরকম না, হাতে বোধ শক্তি সবকিছু ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে যে হাতের কবজির কাছে কেউ জোর করে ধরে রাখছে, মানে হাতটাকে নড়াতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে সে আর কি এক্সাম না দিয়ে চলে আসছে, যারও একটা লস এরকম। তো এই যখন অবস্থা, তখন হচ্ছে যে ওরা চলে যাবে। তো চলে যাওয়ার জন্য হচ্ছে যে একটা গাড়ি খুঁজতেছে আতিকুল ইসলাম, ওরা একটু রোড সাইডে দাঁড়া করে, যে আমি একটা গাড়ি দেখতেছি, রিক্সা খুঁজতেছে আর কি। আচ্ছা আচ্ছা। তো বোধহয় ওর থেকে 3 হাত 4 হাত দূরেই মানে রিক্সা ডাকার জন্য গেছে। হঠাৎ করে ও মানে আতিকুল ইসলাম একটা রিক্সা নিয়ে কাছে আসতেই ও হাত দিয়ে দেখা যাচ্ছে যে ওই যে যাইতেছে। আচ্ছা। মানে একদম দিনে দুপুরে শহরের মতো জায়গায় ওই লোকটাকে সে দেখতে যাইতেছে। ব্যাপারটা এমন আমরা মুভিতে দেখি না, যে চলন্ত বাসে উপরে স্পাইডারম্যান বা অন্যান্য কিছু একদম গিয়ে ঠাস করে লেগে গেল তারপর চলে গেল। ওই লোকটা হচ্ছে যে একটা চলন্ত বাসে খুব দ্রুত স্পিডে বাসে উঠে চলে গেছে। আচ্ছা আচ্ছা। এই ব্যাপারটা তো ওর কাছে ব্যাপারটা যে আমাদের তো বিভিন্ন ভৌতিক ঘটনা শোনা থাকে বা জানা থাকে, তো সেখানে আমরা বিভিন্ন ধরনের ভূতের গল্প শুনি, কিন্তু এইটাকে মনে হচ্ছে যে কোনো সুপার পাওয়ার টাইপের কিছু নাকি সত্যি ভূত, এই ব্যাপারটা হচ্ছে যে মানে জাজ করা খুব কঠিন হয়ে গেছিল। তো এরপরেই হচ্ছে যে ওর অবস্থা যখন এরকম, তো এরপরে হচ্ছে যে আমরা যেখান থেকে আসলে ঘটনা শুরু করেছিলাম, যে নাইমের দাদা। তো নাইমের দাদা হচ্ছে আতিকুল ইসলামের এক ফ্রেন্ড ছিল। তো ও যেহেতু এই ব্ল্যাক ম্যাজিক বা হচ্ছে কালো জাদু বা অন্যান্য জাদুটোনা, কবিরাজ, তাবিজ টাবিজ যেগুলো নিয়ে একটু গবেষণা বা রিসার্চ করতো খুব এদিকে, তো ও ভাবলো কি যে ওর সাথে একটু আলাপ করি। আচ্ছা আচ্ছা। তো এই টোটাল ব্যাপারটা হচ্ছে যে আইসা শেয়ার করে ওই নাইমের যে দাদা, যেখান থেকে আসলে ঘটনা শোনা নাইমের কাছ থেকে। নাইম হয়তো এখন এই মুহূর্তে শুনতেছে কিনা আমি জানি না, তবে শোনার কথা, যেহেতু ও জানে যে আজকে ওর স্টোরিটা বলা হবে। তো পরে হচ্ছে যে নাইমের দাদার সাথে শেয়ার করে এসে যে এই সমস্যা পড়ছে মর্জিনাকে। আচ্ছা। তো এখন কেমনি কি, ওর এক্সামের পরে তো সবকিছু প্রিপারেশন ছিল, ওদের বিয়ে টিয়ের কথাও চলতেছিল। তো এখন এরকম অবস্থা তো ফ্যামিলির কাছে প্রেজেন্ট করা যাবে না, তার চেয়ে বড় কথা হচ্ছে যে ওর লাইফে এরকম একটা বিভীষিকার সময় চলে আসবে, এবং এটা তো আমিও মানতে পারবো না একটা কিছু হয়ে গেলে। তখন ও বললো যে হ্যাঁ এরকম হয়, যেহেতু ওইটা নিয়ে রিসার্চ করে হতো এর ব্যতিক্রমতা বা সব সাইডগুলো জানতো। তো তখন বললো যে আসলে ব্যাপারগুলি এমন হয় যে পৃথিবীতে কিছু দুষ্ট আত্মা থাকে, আমরা যেমন একজন সৃষ্টিকর্তার ইবাদত করি, তো অনেক মানুষ আছে যে সে খারাপ আত্মার ইবাদত করে, মানে যেটাকে আমরা অনেকটা শয়তানের পূজা বলি। ওই টাইপের কিছু লোক থাকে। তো এরা যখন হচ্ছে যে দোটানায় থাকে জীবনে, একটা সময় নাকি দোটানায় থাকে, যখন সে বুঝলো শয়তানের পূজা স্টার্ট করে, তখন অনেকে কনফিউশন থাকে যে মৃত্যুর পরে আমার কি হবে, মানে আমি ইবাদত করলে তো আমার জন্য বেহেশত, না করলে সেটার জন্য আমার বিচার আছে। তো যদি আমি সরাসরি অপোজিশনে চলে যাই, মানে আমি শয়তানের পূজা করি, তো সরাসরি সৃষ্টিকর্তার বিরুদ্ধে চলে যাই, সেই ক্ষেত্রে মানে পর জীবনের ভয় অনেকটা আছে না, যে আমি পরকালকে ভয় করি না বলেই এদিকে আসছি। কিন্তু যারা কনফিউশনে থাকে, দোটানায় থাকে যে আমার কি হবে, শয়তান না হয় এই জগতে আমাকে একটা মহা ক্ষমতা দিবে, কিন্তু মৃত্যুটা তো সবার জন্য অবধারিত, মৃত্যু তো সেই মৃত্যুর পরে হচ্ছে তো আর শয়তান কি আমাকে রক্ষা করতে পারবে, এই কনফিউশনটা যখন থাকে তখন হচ্ছে যে আমাদের অনেক সময় হয় না যে কোনো প্রোডাক্ট সেলের ব্যাপারে আমাদের লোভনীয় অফার থাকে, তখন শয়তানের পক্ষ থেকে নাকি হচ্ছে একটা অফার থাকে ওদের জন্য, যে ওর মৃত্যু নাই, মানে তাকে অমর করে দেওয়া হবে পৃথিবীতে।
আচ্ছা 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 আচ্ছা, তো সেই ব্যাপারটা যখন ওদেরকে বোঝানো হয়, মৃত্যুর সময়ও হচ্ছে যে তা আত্মা মানে দুনিয়াতে শয়তানের সাথে এমন কানেক্টেড হয়ে যায় যে ওরা যখন তখন ডাকলে শয়তান চলে আসে আচ্ছা, যারা আচ্ছা, পূজা করে, এবং তার সাথে সে কথা বলতে পারে, এবং সে বুঝায় তুমি যে এতদিন ইবাদত করছো, আল্লাহ আল্লাহ করছো, বা যে যে ধর্মের আছে, কারণ এই ব্ল্যাক ম্যাজিকটা তো বিভিন্ন ধর্মের মানুষই চর্চা করে, তখন বুঝে তুমি যে এতদিন একজনের ইবাদত করছো, তাকে ডাকলে কি সে যখন তখন তোমার সাথে দেখা করতো, কথা বলতো? তো অবশ্যই না, আমরা তো জানি এটা সম্ভব। সে তখন বলতো যে অথচ আমি কিন্তু তুমি চাইলেই আসি। তখন সে মনে করতো যে তাহলে আমি এতদিন সঠিক পথে আসছি, এইটাই সঠিক পথ, এবং সেই ভুল পথটাকেই হ্যাঁ, তার ব্রেনটা ওয়াশ দেওয়া হয় যে তোমার ওই সৃষ্টিকর্তা বা যাকে তুমি এতদিন ধরে ছোটবেলা থেকে এত ইবাদত করে আসছো, আচ্ছা, আচ্ছা। সে কিন্তু চাইলেই তোমার ডাকে সাড়া দেবে না, অথচ আমি ডাকলেই সাড়া দিতেছি। আচ্ছা আচ্ছা তো সে তখন ইনস্ট্যান্ট কিছু ক্ষমতার অধিকারী হইয়া সে টোটালি হচ্ছে যে ধর্ম বিরোধী বা ব্ল্যাক ম্যাজিকের উপর পুরোপুরি ডিপেন্ডেড হয়ে যায়। আচ্ছা আচ্ছা এবং একটা সময় তো আমরা জানি যে ভালো হোক খারাপ হোক সব মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং ঠিক সেই মুহূর্তে হচ্ছে ওই শয়তানের কাছে জানতে চায় যে এরপরে তুমি তো কথা দিয়েছিলা যে আমি অমর হব, আমি তো মারা গেলাম। আমি তো মারা যাচ্ছি, বা আমার অবস্থা খুব খারাপ, বা আমি তো মারা গেলাম, মানে ওই আত্মাটা কথা বলতে পারে। তো তখন হচ্ছে ও বলায় যে তোমার যে কবর ক্ষয় করা হয়েছে সেইখান থেকে তোমাকে আমি মুক্তি দিতে পারি, বাট এ কন্ডিশন যে এইখানে হইতেছে তুমি অন্য কারো না কারো লাগবে, অর্থাৎ কবরটাকে হচ্ছে খালি রাখা যাবে না। হ্যাঁ, এবং তোমার পছন্দের কাউকে এই কবরে দিতে হবে। দিলে যেটা হবে যে ওই 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 পছন্দের লোকটা অর্থাৎ যাকে এই কবরে নিয়ে আসলো তার যে আয়ুটা আছে ওই আয়ুটা ও রিপ্লেস পাবে আবার। ও আই সি, দ্যাট মিনস মনি ভাই, মানে ওই যে সে অবয়বটাকে ও এতদিন ধরে দেখতো, সে হচ্ছে গিয়ে একটা মৃত কালা মানুষ, জাদুর হ্যাঁ। এক সময় মানে পূজা করতে পারে। ও মাই গড, ঠিক আছে, এবং তার রূহ এখন চেষ্টা করতেছে নতুন কোনো হ্যাঁ। একজন স্বীকার করে যাতে আরো বেশি হ্যাঁ, তার life-টা কবরটাকে পায়। হচ্ছে যে মানে Oh ভরাট my করতে, God. তাইলে সে হচ্ছে Oh my God. পৃথিবীতে হয়তো কোনো দেহ পাবে না, আচ্ছা, বা সে চাইলেই নতুন কোনো মানুষ মারা গেছে এরকম আচ্ছা। কারো হচ্ছে যে দেহে ভর করে, মানে ওইখানে জাস্ট আত্মাটা থাকবে, মানে আচ্ছা, আচ্ছা। আত্মারও একটা রিপ্লেস আত্মা দরকার, তাহলে সে আবার হতেছে যে আবার এই যেই যাকে হচ্ছে যে নতুন করে ওই কবরে সাহিত্য করলো তার যে আয়ুটা ছিল ওই আয়ুটা আবার সে নতুন করে পাবে। ও আচ্ছা, ঠিক আছে, রিফিল টাইম, রিফিল, লাইফ রিফিল, হ্যাঁ এরকম। আচ্ছা, এরকম করে সে যতবার মানে আবার হচ্ছে যে সবারই তো একটা মৃত্যুর লাস্ট টাইম থাকে, ডেডলাইন থাকে, ওই সময় অনুযায়ী সে আবার ওই একই কাজ করলে, অর্থাৎ এই যতদিন পর্যন্ত ওই আবার রিপ্লেস করতে পারবে, আচ্ছা, আচ্ছা। কাউকে স্বীকার করতে পারবে, আচ্ছা, আচ্ছা। তার লাইফটা সে নিয়ে নিতে পারবে। তো এরকম একটা কন্ডিশন থাকে। তো বললো যে যারা পূজা করে তার এরকম একটা কন্ডিশন থাকে। আচ্ছা 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 তো হয়তো আমার যতটুকু মনে হয় ওর সাথে যেহেতু এই ধরনের ঘটনা ঘটতেছে এবং এদেরকে কিছু ক্ষমতা দেওয়া হয়, এরা খুব দ্রুত চলাফেরা করতে পারে, যখন তখন চাইলে কারো চোখের আড়াল হতে পারে, Supernatural দেখা type. যাবে সুপার পাওয়ার বলতে আমরা যেটা বলি, এই ধরনের কিছু ক্ষমতা থাকে। আচ্ছা আচ্ছা ওরা সেটা ভয় দেখানোর জন্য হোক, নিজের ক্ষমতা বোঝানোর জন্য হোক, সেগুলি করে থাকে। আচ্ছা আচ্ছা তো আমার মনে হচ্ছে এরকম কিছু। তো আতিকুল ইসলাম তখন জানতে চাই তো এখন এটা কি করার, তুই তো তোর কাছে কোনো সমাধান আছে কিনা? তখন বললো যে সমাধান আসলে আমার কাছে ওইভাবে নাই, তবে একটা কিছু সহায়তা করলে আমি হয়তো কিছু করতে পারবো। আচ্ছা আচ্ছা তো কি ধরনের সহায়তা? তো বললো যে ও তুই হচ্ছে যে মর্জিনাকে বলবি, আচ্ছা মর্জিনাকে বলবি, এবং যখন বলবি তখন হচ্ছে যে এমন ভাবে বলবি যে ভালো হয় তুই কোথাও আগুন জ্বালাইয়া, হ্যাঁ এরকম মানে এমন একটা জায়গা যেখানে হচ্ছে যে ওরা মানে আমরা বলি যে লোহা আগুন এগুলি, তো ওরা শুধু নাকি আগুনে ভয় পায়, মানে ওই ওই শক্তিটা শুধুমাত্র শুধু আগুনকে ভয় পায়, আচ্ছা মানে লোহা টোহা যেগুলো বলি এরকম কিছুই না, আচ্ছা, আচ্ছা। এরকম কোনো কিছু থেকে ভয় পায় না। তো বললো যে খুব কাছাকাছি আগুন এরকম যদি সম্ভব হয় আগুনের কাছাকাছি বললে। এবং মর্জিনা প্রায় বলতো যে ও সবসময় একটা মাথা ব্যথা থাকতো, মাথার ডান সাইড বা বাম সাইড বা কখনো দুই সাইড ব্যথা থাকতো খুব, আচ্ছা, মানে মনে হচ্ছে অলওয়েজ হচ্ছে যে হেডেক মানে পেইন আছে, আচ্ছা। মাথার পেইন আছে। বাট যখন সে রান্নাঘরে যেত তখন নাকি সে একটু ভালো বোধ করতো। আচ্ছা আচ্ছা তো সেটা সে কখনো কারণ বুঝতো না, মানে এইবার হচ্ছে যে ওই যে নাইমের দাদা উনি বলার পরেও মানে ব্যাপারটার সাথে কানেক্ট করলো যে হ্যাঁ এইটাই। তো বললো যে তুই পারলে আগুনের কাছাকাছি গিয়ে, অর্থাৎ ও এখন যেই ব্যাপারগুলো শেয়ার করবে নাইমের দাদা, তো ওই ব্যাপারগুলি কোনোভাবে যদি ওর কানে যায় ও তো ওইটার থেকে প্রোটেক্ট নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করবে। তো সেটা বলে যে কথাগুলি মর্জিনাকে জানানো দরকার, বাট কোনোভাবে যেন ওই লোকটা মানে ওই অবয়বটা জানতে না পারে। সেজন্য তো যেটা করতে হবে আগুনের কাছাকাছি কোথাও অবস্থান করে ওকে কিছু কথা বলবে, আমি তোকে বলে দিয়েছি পারবি কিনা। তো বললো যে হ্যাঁ সম্ভব। তো উনি তখন বললো যে ওকে বলবি যে যেহেতু ওই লোকটা
ওই আত্মা ওর সাথে কথা বলে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা এবং ও স্বাভাবিকভাবেই থাকার চেষ্টা করবে, কোনো ভয় যেন না পায়, অথবা নিজেকে শক্ত করে হলো ওই ভয় করে চিৎকার করবে না, মানে প্যানিক হওয়া যাবে না। আচ্ছা আচ্ছা ওই লোকটার সাথে যেহেতু কথা বলতেছে, ওই লোকটার সাথে ও কথা বলবে। আচ্ছা আচ্ছা ওই লোকটা কি কি কোশ্চেন করতেছে ওই কোশ্চেনের উত্তর দেবে, এবং ওই ফাঁদে ফেলাইয়া ও তাকে কিছু কোশ্চেন করবে, মানে মর্জিনেই ওকে কোশ্চেন হ্যাঁ, ওকে কোশ্চেন করবে। যেহেতু ওই লোকটা তার পছন্দের একজন মানুষকে, এই জন্যই হতেছে যে ওই ও বললো যে ও চাইলেই কিন্তু ওই অবয়বটা ওকে একদম মেরে ফেলতে পারে, আচ্ছা 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 কিন্তু সে মেরে ফেলতেছে না, ঠিক আছে? ওকে পছন্দ করে, ওকে পছন্দ করে, এবং ওইখানে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে হচ্ছে যে জীবিত মাটি দিতে হয়। জীবিত মাটি দেওয়ার পর যে আত্মাটা বের হয়ে যায়, পরবর্তীতে হচ্ছে যে ওই মানে এইভাবেই নাকি আত্মাটা রিপ্লেস হয়। আচ্ছা 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 তো এই জন্য হচ্ছে যে মৃত মানুষ না, ওই যাকে পছন্দ করে তাকে জীবিত নিয়ে ওই কবরে শোয়াতে হয়। আচ্ছা, আচ্ছা, তো বললো যে ও ওইভাবে নিবে, এই জন্য ওকে মেরে ফেলে না, ওর সাথে আমন্ত্রণ জানায়, যেতে বলে, যেহেতু যে আমার সাথে চল, তার মানে যেতে বলে, এরকমই কিছু হবে আই হোপ। আচ্ছা আচ্ছা তো ও যেন কোনোভাবেই ভয় না পায়, ভয় না পেয়ে ওকে বলবে যে কথা বলতে ওর সাথে, ও কি বলে সেইভাবে উত্তর দিতে, এবং ওই উত্তরের ফাঁকে ও কিছু কোশ্চেন করে কিছু অ্যান্সার আদায় করবো। এই অ্যান্সারগুলি আমার জানা দরকার, আচ্ছা, আমি আচ্ছা, যদি আচ্ছা, আমি কিছু করতে হলে। তো কি উত্তর ও যখন জিজ্ঞেস করে যে আমার সাথে চলো, তখন জিজ্ঞেস করতে হবে যে কোথায় যাব, আচ্ছা আমাকে কোথায় নিয়ে যাবেন, আপনি কে, আপনার নাম কি, ঠিক আছে, আচ্ছা। কোথায় থাকেন। তো অনেক সময় আমরা যারা জিন ডাকে, এরকম কথা তো শুনি, জিন ডাকলে জিনকে কিন্তু অনেক কোয়েশ্চেন করা হয়, বা কাউকে যখন জিনে পাই আমরা কিন্তু দেখি যে জিনের পাওয়া রোগীদের ভূতের আসর বা জিনের আসর বলে যে তুই কোথা থেকে আসছো, সেই যে ব্যাপারগুলো জিজ্ঞেস করে, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ ওরা কিন্তু উত্তর দেয়, হ্যাঁ, উত্তর দেয়, হ্যাঁ, ওদের সাথে কমিউনিকেশন করা যায় তো। করা যায়। তো বলে যেহেতু ওর সাথে কথা বলে বা আসো, ওদের এই কাজগুলি করে, এবং আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে তোর সাথে হোক আমার সাথে হোক, just কি অ্যান্সার করলো এটা আমাকে জানাবে। আচ্ছা আচ্ছা তো স্বাভাবিকভাবে হচ্ছে যে এই কাজগুলি করে, ওকে জানায় মর্জিনাকে, এবং পরের দিন মর্জিনাকে ইচ্ছে করে বলে একা থাকতে, যদিও মর্জিনা থাকতে চায় না একা, কারণ তার পূর্বের অভিজ্ঞতাগুলি তার তো খুব ভয়ানক। আচ্ছা আচ্ছা তো তারপরে বলতেছে তোমার কোনো ভয় নাই, হ্যাঁ, ও তো তোমাকে ক্ষতি করবে না, ক্ষতি করবে না এই জন্য তোমার এতদিন চাইলে সে বড় অনেক ক্ষতি করতে পারতো, কারণ তার উদ্দেশ্য হলো একটা জায়গায় নিয়ে যাওয়া, তোমাকে খুন করে ফেলা না। সুতরাং মনে রাখো তোমার সে ক্ষতি করবে না। আর এতদিন তোমাকে ছোটখাটো আঘাত করছে, এর পেছনের কারণ হচ্ছে তুমি তো ভয় পাইতে, যাইতে চাইতে না, কিন্তু তুমি বলবা যে হ্যাঁ আমি যাবো, আমি কোথায় যেতে হবে, মানে রাগের চোটে সে একবার হিট করছে। হ্যাঁ কেন যাবি না, এরকম টাইপ। আচ্ছা আচ্ছা তো তাকে জিজ্ঞেস করতে হবে যে কোথায় যাব, আপনি কে, আপনার সাথে কেন যাব। আচ্ছা। খুব ঠান্ডা মাথায় এই কোশ্চেনগুলি করতে হবে, এবং কি অ্যান্সার দেয় যে তারপর তুমি তাকে একটা ডেট দেবে যে আজকে না আমি অমুক দিন যাবো। আচ্ছা আচ্ছা সে যেহেতু এতদিন যুদ্ধ ধরে লেগে আছে, সুতরাং তুমি স্বেচ্ছায় একটা ডেট দিলে সে জোর করবে না। আচ্ছা তো যেটা করলো সেটাই। তো ওদিন মূলত মর্জিনা হতেছে ওয়েট করতেছিল অবয়বটার জন্য, যে আসবে কখন। তো মোটামুটি পড়তেছে রুমের লাইট আসতেছে না, আচ্ছা অনেক রাত হয়ে গেছে, মোটামুটি আসতেছে না, ওরও একটু ঘুম পাচ্ছে। তো ও হচ্ছে লাইটটা সম্ভবত অফ করে ঘুমাই গেছে। হঠাৎ হচ্ছে দরজার যে আমরা হয় না দরজা বদ্ধ দরজা খুললে একটা ক্যাক টাইপের যে শব্দ হয়, এই টাইপের শব্দ ও বুঝতে পারছে যে আসছে। ঘুমটা ওর ভেঙে গেছে অল্প শব্দেই, কারণ ও ঘুমাইলে ওর কান তখন সজাগ ছিল, কারণ ও তো অপেক্ষা করতেছিল এই টাইপের কিছুর জন্য। আচ্ছা 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 তো তারপরে ভয় লাগতেছিল, আসার পরে ওরে বলতেছে যে চল, এবং বলতেছে আজকে না গেলে মেরেই ফেলবে। আচ্ছা কিন্তু ও ভালো করে জানে মারবে না, এটা হচ্ছে ওর চাইতে বাধ্য করার জন্য এগুলি বারবার বলা হয়। তখন বলতেছে যে প্রতিদিন যে বলো যে যাবো, কোথায় যাবো, ও তুমি করে বলতেছে। আচ্ছা তখন ও হাসতেছে, বলতে মানে তুমি করে বলায় ও বুঝতেছে যে ওটা ছলনা করতেছে, ঠিক আছে। বলে যে তুই যাবি না, না তুই আমার সাথে আমার কাছ থেকে কথা মানে শুনতে চাস, আমি কোথায় নিয়ে যাবো, তাহলে ভয় পায়। তো ভয় পাওয়ার পরে বলতেছে যে কেন আমি মিথ্যা কথা বলবো, ঠিক আছে। বলতে মানে ওর সমস্যা হলো যে মানে তুমি করে যে বলে ফেলছে এই ব্যাপারটাই। তো আর কিছু বলে না। তো বলার পরে বলে যে চল, কোথায় যাবো সে তো দেখতেই পাবি। তো বলে না বললে আমি যাবো না। তখন বলে যে পটুয়াখালীর একটা অ্যাড্রেস দেয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা যে পটুয়াখালীর কি একটা গ্রামের নাম বলে, ওই গ্রামের কথা বলে যে অমুক জায়গায় নিয়ে যাবো তোমরা, ঠিক আছে। নাম কি, তো আবুল সর্দার, বলে আবুল সর্দার এরকম। তো বলে যে আরো কিছু ইনফরমেশন কালেক্ট করে, যেগুলি কালেক্ট করতে বলা হয়। তারপর বলে ঠিক আছে আজকে না, আমি পরে এক সময় যাবো তোমার সাথে, ঠিক আছে। তুমি কয়েকদিন আমার ডিস্টার্ব করো না, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি কেন যাবো না, এইভাবে। তো বলে তুই কিন্তু কথা দিচ্ছিস, বলে সুন্দরভাবে ওদের আর কোনো ই করে না, চলে যায় চলে যায়। হ্যাঁ,
এবং পরবর্তীতে যখন আতিকুল ইসলাম ওনাকে জানায়, উনি আবার হতেছে ওই নাইমের দাদাকে এসে জানায় যে এই বলছে। তারপর ও বললো যে হ্যাঁ, এবার আমি 100% শিওর যে আমি যেটাই ওটা ওদের নাকি কি একটা জাত বলে ওইটাকে, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না, যে আমি যেটা ভাবতেছিলাম তাহলে হচ্ছে এই ক্লাসেরই হবে এটা। হ্যাঁ স্ট্রং। হ্যাঁ, তো আমার কাছে এখন ট্রিটমেন্টটা ইজি, বাট হচ্ছে যে আমি তো একা পারবো না, আর তুইও একা পারবি না, তোদেরও হেল্প দরকার। আচ্ছা আচ্ছা। তোর কি হেল্প দরকার? তো বললো যে তুই আগে খোঁজ নে যে পটুয়াখালীতে কখনো গেছিল কিনা। আচ্ছা আচ্ছা। মানে মর্জিনা। আচ্ছা। তো মর্জিনা বলতেছে পটুয়াখালীতে কখনো যায়নি, বাট ওদের গ্রামের বাড়ি পটুয়াখালী, এটা ওর বাবা মার মুখে শুনছে, বাট কখনোই যায় না সে। আচ্ছা আচ্ছা। তো বলার পরে ওর হচ্ছে বললো যে ঠিক আছে, আমি মর্জিনের বাবা মার সাথে একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা। তো মর্জিনের বাবা মার সাথে কথা বললে তো সেই গ্রামেই আসতে হবে, কারণ ওর বাবা মা তখন গ্রামে থাকতো। তো তখন ফোনে কথা বলতো। এখানে একটু বলে রাখা ভালো যে মর্জিনা হচ্ছে যে ছোটবেলা থেকে বলতে গেলে মামার কাছে বড় হয়েছে। মানে মর্জিনা জন্ম হয়েছিল ঢাকাতে, ঠিক আছে, এরপর হচ্ছে যে গ্রামের বসত বাড়ির ভিটার খাতিরে হচ্ছে বাবা মা চলে যায়, কিন্তু মর্জিনা আর যায় না, এখানেই বড় হয়। তো তখন হচ্ছে যে ওর বাবার সাথে কথা বলে, তখন বলে যে হ্যাঁ ছোটবেলায় একবার, ও তখন হয়তো 6 মাস বা 7 মাস বয়স, তখন একবার মর্জিনাকে নিয়ে গেছিল। ঠিক আছে, নিয়ে গেছিল, কিন্তু এটা ওর মেমোরিতে থাকার কথা না মর্জিনার। হ্যাঁ, এই অবস্থা। তখন হচ্ছে যে ওই আবুল নাকি ছোটখাটো মানুষ ভয় পাইলে তাবিজ টাবিজ দিত, ওই আবুল সর্দার যে। আবুল সরকার। হ্যাঁ, তখন একটা সময় হচ্ছে গ্রামে নিয়ে আসছিল, বাচ্চাটা রাত্রে প্রায় কান্না করে উঠতো। আচ্ছা। তো এই কারণে ভাবতো তো কোনো হয়তো বা কোনো কিছু গ্রামে হয় যে বাতাস লাগা বলে, আচ্ছা, যে বাতাস লাগছে বা খারাপ বাতাস লাগছে। হ্যাঁ, তো এই কনফিউশন থেকে ওরা ওই আবুল সর্দারের কাছে নিয়ে গেছিল। আচ্ছা। আবুল সর্দার ওরা ফুটও দিয়ে দিয়েছিল এরকম। তো পরবর্তীতে ওরা জানতে পারতো যে আবুল সর্দার উনি কালো জাদুরও চর্চা মর্চা করে। ঠিক আছে, তো তখন থেকেই জানি না, মানে অনেক সময় হয় না যে বাচ্চাদের উপর নজর লাগে, তো ওই আবুল সর্দারের তখন থেকে একটা নজর ছিল। মানে আবুল সর্দার, হ্যাঁ বাচ্চাটার, মর্জিনা যখন বাচ্চা ছিল। হ্যাঁ। তো এই ঘটনা যখন ঘটে তখন মর্জিনার বয়স বা কত হবে, 20-22 বছর। ঠিক আছে, হ্যাঁ 20-22 বছর হবে। তো আবুল সর্দার যখন মারা যায়, আবুল সর্দারকে নাকি গ্রামের কিছু লোক মেরে ফেলে মূলত। আচ্ছা ঠিক আছে, কারণ ওই তার গ্রামে এসে অনেককেই বাদ মারা, তারপরে কি বলে জাদুটোনা করা, এই টাইপের জিনিস করতো, যেটা গ্রামের অনেক মানুষই পছন্দ করে না। তো একটা সময় নাকি ওনাকে হচ্ছে যে গণধোলাই দিয়া মেরে ফেলে, এবং যেহেতু এলাকারই লোক, এলাকারই কোনো একটা কবরস্থানে তার দাফন করা হয়। তো এই খবর পাওয়ার পর থেকে পরে হচ্ছে যে ও ওই যে নাইমের যে দাদা এবং হচ্ছে ওই আতিকুল ইসলাম, ওনারা হচ্ছে দুইজনে মিলে গ্রামের বাড়ি যায়। গ্রামের বাড়ি যাওয়ার পরে হচ্ছে যে ওনারা এখানে একটু ই করে, চালাকি করে, যেটা যে ওনারা এনজিওর সদস্য হিসেবে যায় ওইখানে। আচ্ছা আচ্ছা। পরিচয় গোপন। হ্যাঁ, পরিচয় গোপন রাখতে যায়, এবং ওঠে গিয়ে হচ্ছে এনজিওর সদস্য পরিচয়টা এই জন্য দেয় যে তাদের ওইখানে ওঠার মতো, মানে তারা চাচ্ছিল না যে ওদের বাসায় ওঠে, মানে মর্জিনাদের বাসায় উঠবে এরকম চাচ্ছিল না। আচ্ছা আচ্ছা। তো তারা একটু হেল্প চাচ্ছিল, যে এলাকা যেহেতু এটা নিয়ে ওরা একটু ভিন্ন প্ল্যান করছে, তো সেটা এলাকার মানুষও হয়তো বা পজিটিভলি নিবে না বা তাদেরকে সাপোর্ট করবে না। তো সেই জন্য হচ্ছে এলাকার চেয়ারম্যানের কাছে যায়। চেয়ারম্যানের কাছে গিয়ে বলে যে আমরা এলাকায় আসলে একটা এনজিও থেকে আসছি, এখানে আদমশুমারির কিছু কাজ রিলেটেড আছে আমাদের সংগঠনের সাথে, তো সেই জন্য আমরা কিছু ইনফরমেশনের জন্য আসছি, তো আপনার হেল্প তো আমাদের লাগবেই, এবং আমাদের এখানে হয়তো সপ্তাহখানে থাকা লাগতে পারে, আপনি যদি একটু ব্যবস্থা করতেন। তো চেয়ারম্যান বলে যে ঠিক আছে, আপনারা চাইলে আমার এখানে থাকতে পারেন, সমস্যা নাই, কোনো হেল্প করলে আমার লোকজন আছে করবে। তো তখন হচ্ছে যে কথায় কথায় বললো যে আসলে বিগত 10 বছরে যে এলাকায় লোকজন মারা গেছে, এরকম আমাদের একটা তথ্য দরকার। তো বলছে এরকম তো লিখিত তথ্য এরকম নাই, কারণ গ্রামের মানুষ ডেথ সার্টিফিকেট খুব একটা কালেক্ট করে না। হ্যাঁ, ইনভেস্টিগেশন গেছে। তখন বললো যে আসলে কথা কথা একদিন বলে ফেললো যে আবুল নামে এলাকায় কোন লোক আছে কিনা। তো উনি বললো যে আবুল নামে তো অনেক লোক আছে। ঠিক আছে, তারপরে জানতে চলো যে আবুল সর্দার, আবুল সর্দার নামে তো কেউ নাই, তবে একজন ছিল, উনি তো মারা গেছে অনেক আগে, প্রায় তাও 5-7 বছর হবে। এই তো ওরা এইটাই জানতে চাইছিল। তো বললো যে কি হয়েছিল, কিভাবে মারা গেছিল। আমরা মূলত এই মানে আপনাদের এলাকায় গত 10 বছরে যারা মারা গেছে এদের উপরে একটা ইনভেস্টিগেশন করবো, কারণ আদমশুমারি যদি গণনা হয় তো এগুলি মাইনাস করা হয় না, মানে এইভাবে ওরা কোনো ভাবে কথাবার্তা বলতেছিল। তো বলার পর আমি বললো যে হ্যাঁ একদম মারা গেছে, ওই রকম এরকম টাইপের লোক ছিল, তো এলাকা মানুষ পছন্দ করতো না। পরে হইতেছে যে মোটামুটি অনেকেরই ক্ষতি টতি করছে, তারা ক্ষোভে এরকম মেরে ফেলেছে। তো ওরা বললো যে আমরা একটু
দেখতে যাব। তখন হচ্ছে যে চেয়ারম্যানের কনফিউশন লাগে যে সংগঠনের লোক ইনফরমেশনের বাইরে এত আবার জাজ করতে যাবে, আর এরকম তো কখনো হয়ও না। হ্যাঁ, এরকম ইনভেস্টিগেশন। তখন ওরা বললো যে আসলে আপনারা কি করতে আসছেন বলেন তো। তখন ওরা যখন রাগটা করে তখন বলে যে দেখেন আমি কিন্তু আপনাদের মনে অন্য কিছু মনে হচ্ছে, আমি হয়তো আইনি সহায়তা নেব, আপনারা চালাকি করার চেষ্টা করেন না। এটা বলার পরে পরবর্তীতে হইতেছে যে একটু খুলেই বলে ওরা যে আসলে দেখেন আমাদের এই ঘটনা হয়েছে। তখন উনি মনে ভাবছিল যে আমরা যে ভৌতিক ব্যাপার বা কালো জাদু এই সমস্ত বিষয় বললে গ্রামের মানুষ হাসবে, যে আপনারা ভূত খুঁজতে আসছেন, হ্যাঁ এরকম নিয়ে হাসাহাসি করবে বা বিশ্বাস করবে না, বিশ্বাসযোগ্যতা হারাবে। এই জন্য হচ্ছে ওরা প্রথম থেকে একটু হাইড করে রাখতেছিল। তো ওরা এটা বলতে গিয়েও ভয় পাচ্ছিল যে এটা বলার পরে হয়তো বলবে যে আপনি এরা চালাকি করতেছেন। তো বলার পরে দেখলো যে না, উল্টা আরো বলতেছে যে হ্যাঁ আপনারা ঠিকই বলছেন, উনি এই টাইপের ছিল। তো শালায় ময়রা যায়ও মানুষের শান্তি দিতেছে না। তখন চেয়ারম্যানের সাথে যখন বললো কেন কি হয়েছে, বলে যে এলাকার আরো কয়েকজন রয়েছে এই টাইপের ডিস্টার্ব করতে। ঠিক আছে, তো এলাকার মানুষ তো জানেই যে ও মারা গেছে। তো পরবর্তীতে হচ্ছে যে ওই এলাকার তাবিজ ওই বন্ধন বলে যে ঘর বন্ধক দেওয়া, অর্থাৎ নির্দিষ্ট একটা সীমানা বন্ধন দেওয়া হয় বিভিন্ন সিস্টেমের মাধ্যমে। ওটাও একটা জাদু যে এই এরিয়ার মধ্যে হচ্ছে ওই আত্মা ঢুকতে পারবে না। এরকম যাদেরকে ও টার্গেট করছে মৃত্যুর পরেও, তো তারা এই ধরনের ব্যবস্থা অলরেডি নিয়ে নিছে। তো বললো যে আপনারা চাইলে এরকম কিছু করতে পারেন। তো বললো যে আসলে এরকম করলে তো হয়তো ওই নির্দিষ্ট ব্যক্তি পার পেয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে ও কাউকে না কাউকে তো ডিস্টার্ব করবে। তো আমরা চাচ্ছি যে ওর এই ব্যাপারটাই বন্ধ করে দিতে। তখন হচ্ছে যে ওই নাইমের যে দাদা, ও নিজের পরিচয় দেয় যে আমি মূলত এটা নিয়ে একটু রিসার্চ করি, বা আমি যতটুকু জানি আমার মনে হচ্ছে আমি পারবো এটা বন্ধ করে দিতে। তখন চেয়ারম্যান বলতে তাহলে তো খুব ভালো খবর, ঠিক আছে। তো চেয়ারম্যান কয়েকজন লোক দিয়ে দেয় যে আপনারা যদি বলে যে না আমরা আগে দিতে চাচ্ছি না, আমরা হচ্ছে যে একদিন ঠিক করে যে আগামী শনিবার সন্ধ্যার পরে রাত 8টা-9টার দিকে হচ্ছে যাবো। এবং আমরা যে কারণে যাবো সেটা হচ্ছে যে আমাদের কিছু কাঠ লাগবে, কেরোসিন লাগবে। কি হয়েছে বলে যে হচ্ছে যে আমরা সন্ধ্যার আগে ওই আত্মাটা নাকি সন্ধ্যার পরেই বের হয়, সন্ধ্যার পরে বের হয়। এবং মানে সন্ধ্যার পরে ছাড়া সে ওখান থেকে বের হতে পারে না। তবে বের হওয়ার পরে যেটা হয় যে সে যখন তখন এসে ঢুকতে পারে, সে 7 দিন পরে 8 দিন পরে ঢুকতে পারে, বা সে না চাইলে না ঢুকতে পারে। হ্যাঁ, কিন্তু ওর তো একটা বাসস্থান আছে, বাসস্থান ওইটা, এবং ওরা এসে একটা হাজিরা দিতে হয় মিনিমাম সপ্তাহে একবার। ঠিক আছে, তো বললো যে আমরা আজকে যাব। তো এইখানে একটু বলে যে মর্জিনা কিন্তু 1 সপ্তাহ সময় নিয়েছিল যে 1 সপ্তাহের ভিতরে ওকে ডিস্টার্ব করা যাবে না। এইটা হচ্ছে যে ওদের ধারণা ছিল তাহলে এই 1 সপ্তাহ ওখানে থাকবে, ওর বাসায় থাকবে। তো ওরা এই প্ল্যান করে যায় যে আমাদের কিছু লোকজন দিতে হবে, ঠিক আছে, একা তো যাওয়াই যাবে না। তো ওরা চেয়ারম্যান বললো যে আপনারা কি ব্যবস্থা করেছেন। তখন বললো যে আমরা ওইটার ভিতরে কাঠ কেরোসিন দিয়ে কবরটাকে একদম আগুন দিয়ে পোড়াই দেবো। মানে ওই কবরের যে মানে ওই আবুল সর্দারই হচ্ছে মেইন, যে হচ্ছে মর্জিনাকে এতদিন ধরে ডিস্টার্ব। হ্যাঁ, আবুল সর্দারের সেই রূপ, যেটা মৃত্যুর পরেও থাকার জন্য আরেকজনকে। হ্যাঁ, উনি বললো যে মানে ইমরান নাইমের যে দাদা, যে ওর যে অবয়বটা, মানে ওর যে কায়াটা ছিল, মানে শরীরটা ছিল, সেটা নষ্ট হয়ে যেতে পারলে ও আত্মাটা আর কোথাও যাইতে পারবে না, মিলাই যাবে, তখনই ধ্বংস হয়ে যাবে। যাওয়ার জায়গা থাকবে না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে যে একমাত্র প্রসেস, কিন্তু এটা সহজ না খুব একটা, কারণ ও অনেক চেষ্টা করবে, কারণ যেহেতু ওর কাছে তখন অনেক পাওয়ার দেওয়া আছে। তো তখন হচ্ছে ওরা হচ্ছে ওই কাঠ কেরোসিন নিয়ে যায়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে গ্রামের মানুষও মোটামুটি এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কম বেশি। ফলে ওরা কাছাকাছি গিয়ে বলে যে আমরা আর যাবো না, আমরা কবরস্থানের আশেপাশে আছি, আপনারাই যান ভিতরে। তো তখন মোটামুটি একা হয়ে যায়। ওরা বলে যদিও যে আপনাদেরকে চেয়ারম্যান পাঠাইছে, তো আমি তো চেয়ারম্যানরা যদি জানাই, তো বললো যে চেয়ারম্যানরা জানালে কি হবে, সে না হয় রাগারাগি করবো, আমরা কি ভিতরে যে জীবনের মায়া ত্যাগ করে ভিতরে বলে যে আমরা আশেপাশে আছি, আপনারাই যান। তো তখন বাধ্য হয়েছে যে ওরা যায়, কবরস্থানে যায়, ওই কাঠ কেরোসিন দেয়। কাঠ কেরোসিন দেওয়ার পর যেটা হয় যে ওরা একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতেছিল, মানে চাঁদ উঠবে বা কিছু একটা। তো তখন হচ্ছে যে কবরে আগুন দেয়। আগুন দেওয়ার পর যেটা হইতেছে যে খবরের ওই মানে শুধুমাত্র কবরস্থানটাকে ঘিরে একটা ঘূর্ণিঝড় শুরু হয়। হ্যাঁ, এবং এমন হয় যে ওই ঘূর্ণিঝড়ে মনে হচ্ছে ওদেরকে উড়ে নিয়ে যাবে। তো তখন হচ্ছে যে ওই বারবার ওই কবরস্থান থেকে মানে এমন হইতেছিল চিৎকারের শব্দ আসতেছিল, আর
বিশেষ করে ওই আতিকুল ইসলাম, আচ্ছা আচ্ছা আতিকুল ইসলাম উনিও কি হয়েছে, দৌড়ে পালাই গেছে ওখান থেকে অবস্থা দেখে, ঘূর্ণিঝড়ের অবস্থা দেখে। আচ্ছা আচ্ছা ঘূর্ণিঝড়ের দেখে অবস্থা দেখে খুব দৌড়ে পালাই গেছে, কিন্তু এ জানে না, নাইমের দাদা জানে। তেমন আর সে তো জানতো যে হ্যাঁ সে ওখানে যা যা মন্ত্র দরকার ছিল এই ছিল, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে ওইখান থেকে পরবর্তী দিন সকালে আচ্ছা আচ্ছা সবাই আসে আবার, মানে ওই আতিকুল ইসলাম এবং চেয়ারম্যানের যে লোকজন ছিল তারা সহ সবাই আসে। তারা হয়তো প্রত্যাশা করছিল যে নাইমের যে দাদা উনিও হয়তো নাই, কিন্তু আইসে দেখে যে না, উনি খুব আহত অবস্থায় ওখানে পড়ে আছে। মানে তাকে প্রতিরোধ করার অনেক চেষ্টা করছে। হ্যাঁ, এবং সাকসেস হয়েছে, এবং শেষমেশ সাকসেস হয়েছে, কিন্তু উনি এমন হচ্ছে প্যারালাইজড হয়ে গেছিল, ও মাই গড প্যারালাইজড হয়ে গেছিল। এবং মাঝে মাঝে নাইমের যে দাদা, নাইমের দাদা বলতো, মানে ওরা খবরও নিত না খুব একটা। আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে ওই যে হচ্ছে মর্জিনা এবং আতিকুল ইসলাম, ওনাদের বিবাহ হয়েছিল, মানে ওইটা ডিস্টার্ব করতো না। তো আর কখনই ওই ঘটনার পর থেকে মানে নাইম যে হচ্ছে গিয়া মানে নাইমের দাদা, হ্যাঁ। সে প্যারালাইজড হয়েছে আজীবনের জন্য, এবং মর্জিনার সাথে ও মানে এরপর থেকে আর কোনো সমস্যা না, হয় সমস্যা হয় না, কিন্তু উনি মৃত্যুর আগে একটা আফসোস করতো যে উনি মূলত উনি যে বিদ্যাটা জানছিল সেটা দিয়ে সে কারো ক্ষতি করতো না, পাল্টে উপকার করতো। এবং ওই ঘটনার পর থেকে সেই বিদ্যা জানা থাকা সত্ত্বেও কাউকে উপকার করতো না, কারণ তার মনে হয়েছে যে তার কাছের খুব একটা ফ্রেন্ড এই ঘটনার জন্য যারা অনেক কিছু হারাইতে পারতো জীবনে, মর্জিনা মারা যেতে পারতো, এবং আতিকুলের নিজের কারণে হচ্ছে ইমরান নাইমের দাদা ওইখানে যায়। আচ্ছা আচ্ছা সেই আতিকুল তাকে রাইখা, ফার্স্ট অফ অল বন্ধু এবং বিপদটা কিন্তু মূলত তার, কিন্তু তাকে রেখে কিন্তু সে পালাই যায়। হ্যাঁ, এবং ও সাফার করে, কারণ ও জানে ওখান থেকে চলে আসলে এই ডিস্টার্বেরটা হয়তো তারাও করতো, বা তারা হয়তো একসময় মেরে ফেলতে হইতো। তো সে যে কোনো ভাবে প্রতিহত করছে নিজের জীবনের বাজি রেখাও, কিন্তু এরপর থেকে সে কাউকে উপকার করতো না আর। ঠিক আছে, সে উপকার করতো না, সে ওই যতদিন বেঁচে ছিল ওইভাবে ছিল, এবং তার বন্ধুদের প্রতি তার ক্ষোভ ছিল। আচ্ছা ঠিক আচ্ছা আছে, তো নাইম আমি প্রায় দেখতাম ও একটু অন্য টাইপের আচরণ করতো, হেল্পফুল ছিল না। তো তখন আসলে ও কথায় কথায় এটা বলে যে ওর দাদা লাইফে একটা মানে মানুষ অনেকে উপকার করছে, শেষমেশ এই উপকারের সাথে তার জীবন চলে গেছে, কিন্তু আলটিমেটলি যার বিপদ তারা ফিরেও তাকায় না, তারা তো বিপদ থেকে ঠিকই রক্ষা পেয়েছে। এটা এই এই ছিল- রোমান্টিক ছিল, কিন্তু মানে খুবই মানে ভয়ঙ্কর ছিল আমি যেটা, কারণ কালো জাদুর এফেক্ট আসলে খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, যা বলছি। তো এই হচ্ছে যে আসলে এখানে ইন্সপায়ার হওয়ার অথবা কাউকে উপকার করবো না, সব মানুষ তো এক হয় না আসলে। ঠিক আছে, যাই হোক, এই ছিল আসলে নাইমের কাছ থেকে ঘটনা শোনা। অসংখ্য ধন্যবাদ ডিএম মনির হোসেন নিযুত, অদ্ভুত সুন্দর লেগেছে আমার কাছে, চমৎকার, এক কথায় জাস্ট মাইন্ড ব্লোয়িং আমরা যেটা বলি, অস্বাভাবিক ভালো লেগেছে আমার ঘটনাটা, বিকজ এটা আমার কাছে মনে হয়েছিল আমি টোটালি ঘটনাটা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর আসলে কালো জাদু যে কতটা ভয়ঙ্কর যার সাথে হয়েছে একমাত্র তারাই জানে সেটা হ্যাঁ। আর তার থেকে বড় কথা হচ্ছে কালো জাদুর অস্তিত্ব এখন পর্যন্ত এই মডার্ন সায়েন্সেও আছে, কিন্তু হয়তোবা এই রহস্য, ব্ল্যাক ম্যাজিকের রহস্য হয়তোবা কেউ কোনোদিন উদ্ঘাটন করতে পারেনি এবং পারবেও না। কিন্তু একটা বিষয় হচ্ছে আমি সবাইকে সতর্ক করব, যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করেন বা যারা ব্ল্যাক ম্যাজিকের মানে চর্চা করেন, সবাইকে উদ্দেশ্য করে বলবো, প্লিজ ডোন্ট ডু দ্যাট। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমার কাছে চমৎকার লেগেছে ঘটনাটি। এবং অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে, এত বড় এবং বিশাল বড় একটা ঘটনা ছিল এবং মন ছুঁয়ে গেছে। আমার কাছে কখনো মনেই হয়নি যে আমি এত বড় একটা, মোটামুটি 45 মিনিটস কম, অ্যান্ড দিস স্টোরি জাস্ট gives me goosebump। চমৎকার, খুব ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং আপনারা যদি চান আপনাদের ঘটনা আপনারা শেয়ার করবেন, তাহলে আমাদের ডেসক্রিপশনে দেয়া একটা লিংক বা একটা ইমেল দেওয়া আছে, সেই ইমেলে পাঠিয়ে দেবেন, which is BHOUTIKSTORIES bhoutikstories@gmail.com। ঠিক এই জিমেলে আপনি আপনার ঘটনা সুন্দর করে ব্যাখ্যা করে লিখে দিবেন, নিচে লিখে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার, যেন আমরা আপনার সাথে কমিউনিকেশন করতে পারি। আপনার ঘটনাটা যদি আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়, তাহলে ভৌতিক কথাটি আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারের মাধ্যমে, এবং আপনাকে অনুরোধ করা হবে আপনি যেন স্টুডিওতে এসে আমাদের সাথে সরাসরি আপনার ঘটনাটি এক্সপ্লেইন করতে পারেন। কিন্তু আপনি যদি বাই চান্স না আসতে পারেন, তাহলে অবশ্যই আপনি আমাদের জানিয়ে দেবেন, আমরা আপনার পারমিশন নিয়ে
সরাসরি আপনার ঘটনাটি আমরা প্লে করব বা আমরা ইমেল আকারে পড়ে শোনাবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি ইমেল লিখতে কষ্ট হয় তাহলে আপনি যেটা করতে পারেন তা হলো আপনার ভয়েস একটা ক্লিপ বানাতে হবে, বা যেটাকে বলি আমরা হচ্ছে রেকর্ডিং। হ্যাঁ, আপনি যে কোনো একটা সুন্দর বা একটা ফ্রেশ বা একটা একদম স্তব্ধ একটা রুমে চলে যাবেন এবং সেখানে যেখানে নয়েজ নেই ঠিক সেরকম একটা রুমে গিয়ে আপনি আপনার ঘটনাটি সুন্দর করে ব্যাখ্যা করবেন, যেভাবে করে মনির ভাই আমাদেরকে শোনালো ঠিক সেম ভাবে আপনি ঘটনাটি ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করে সুন্দর রেকর্ড করে সেটি আপনি অ্যাটাচ করে দেবেন। ঠিক আছে, অ্যাটাচ করে দিলে আমরা সেটা যদি পাই, আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হলে আমরা সাথে সাথে এটা আমাদের ঘটনায় ভৌতিক কথার এপিসোডে সেটা প্লে করবো। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমাদের কাছে গত এপিসোডের পরে, এপিসোড 2 এর পরে আমাদের কাছে বেশ কিছু ইমেল এসেছে। এই ইমেলগুলো থেকে বেস্ট কিছু ইমেল আমরা নির্ধারণ করেছি এবং সেই ইমেলগুলো আমরা আজকে পড়ার চেষ্টা করব। রাইট নাও আমরা ছোট্ট একটা ইমেল পড়ব এবং এই ইমেলের পর কেউ যাবেন না, আমাদের কাছে আরেকজন গেস্ট আছেন, আমরা তার ঘটনা শুনবো। যাই হোক, আমরা এখন ইমেলে চলে যাই। তিনি আমাদেরকে যেভাবে লিখেছেন ঠিক সেম ভাবে আমরা পড়ে শোনাবো। এই ঘটনাটি পাঠিয়েছেন পাবনা থেকে ফয়সাল আরিফিন নামে একজন মা। তাহলে শুরু করি আমাদের ঘটনা। হ্যালো ভাইয়া, আমি ফয়সাল আরিফিন পাবনা থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি বলতে চাচ্ছি তা আমার সাথে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে অদ্ভুত একটা ঘটনা আমি বর্ণনা করব। ভৌতিক কথা টিমকে আমার অনেক সালাম জানিয়ে ঘটনাটি শুরু করতে যাচ্ছি। 2011 সালের ডিসেম্বর মাসের একটা ঘটনা। আমি, সোহান আর অভি চিটাগাং থেকে ফিরছি। সন্ধ্যা হতে তখন প্রায় আধা ঘন্টার মতো বাকি ছিল। আমাদের গাড়ি তখন হাইওয়েতে প্রায় 100 স্পিডের ওপরে। সোহান গাড়ি চালাচ্ছিল, আমি সোহানের পাশে আর অভি পেছনের সিটে বসে আছে। হঠাৎ করে গাড়ির পেছনের দিকে কেমন যেন একটা বিকট আওয়াজ হলো। সবাই ভাবলাম হয়তো গাড়ির বাম্পারের সাথে কোনো কিছু বাড়ি খেয়েছে। আমরা গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে দেখি গাড়ির বাম্পার ঠিকঠাক মতে আছে। এরপর গাড়ির পিছনে গিয়ে দেখি গাড়ির ব্যাগডালা খোলা। আমরা ব্যাপারটাকে গুরুত্ব সহকারে না নিয়ে ব্যাগডালা আবার বন্ধ করে দিলাম, দিয়ে গাড়ির ভেতরে চলে গেলাম। এরপর কিছু দূর যেতেই আবার সেই শব্দ শোনা গেল, আর আমাদের গাড়ির গতি ক্রমাগত কমে আসতে লাগলো। মনে হলো কেউ পেছন থেকে গাড়িটাকে টেনে ধরেছে। ভাবলাম গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। আবার গাড়িটা থামালাম, গাড়ি থেকে নামলাম। এরপর আবার পিছনে যেতেই দেখি গাড়ির ব্যাগডালাটা আবারও খোলা। এবার আমি কৌতূহলবশত গাড়ির ব্যাগডালাটা একদম উপরে তুলি, আর ঢাকনা উপরে তুলতে দেখি সেখানে মেয়ের লাশ। মেয়েটির সারা শরীর রক্ত দিয়ে ভিজে আছে। আমি ব্যাপারটা দেখার জন্য অভি আর সোহানকে ডাকি। ওরা এসে ঘটনাটি দেখে খুবই অবাক হয়ে যায়। এই লাশ এলো কিভাবে, কোথা থেকে এসেছে, এত বিভৎস অবস্থা। সামনে চেকপোস্টের হাতে ধরা পড়লেই 3 জন মার্ডার কেসের আসামি হয়ে যাব। আমরা কিছু দূর এগিয়ে সামনের ডান দিকে একটা ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি ঢুকিয়ে দিলাম। আমাদের প্ল্যান ছিল সেখানে কোনো একটা ফাঁকা জায়গা পেলে সেখানে লাশটা রেখে চলে আসবো। তো আমরা সেই রাস্তা দিয়ে কিছু দূর এগোতেই একটা ফাঁকা রাস্তা পেয়ে গেলাম। জায়গাটা ঘন জঙ্গলে ভরা ছিল। আমরা গাড়ি থেকে নেমে লাশটি নিয়ে গেলাম এবং সেখানে রেখে আবারও ব্যাক করলাম গাড়িতে। এবার আমরা একটু নিশ্চিন্ত অনুভব করতে লাগলাম। ভাবলাম সমস্যা বোধহয় কেটে গেছে, কিন্তু না, এবার সমস্যা আগের থেকেও অনেক বেশি গুণ বেড়ে গেল। এবার শব্দটা আগের থেকেও আরো দ্বিগুণ হতে লাগলো। এইভাবে আমরা কয়েক কিলোমিটার পর্যন্ত চলে গেলাম, কিন্তু শব্দটা কোনোভাবেই থামছে না। তখন সন্ধ্যা নেমে রাত গড়িয়ে এসেছে। আমরা রাস্তার এক পাশে গাড়িটা দাঁড় করালাম। তখন
আমরা প্রায় নারায়ণগঞ্জের কাছাকাছি। গাড়ি দাঁড় করানোর সাথে সাথে মনে হলো শব্দটা থেমে গেল। তখনও আমরা বুঝতে পারছি না আমাদের সাথে কি ঘটছে বা কি ঘটতে যাচ্ছে, কিন্তু ঘটনাটা আমি বুঝতে পারলাম ঠিক তখন যখন আমি লুকিং গ্লাস দিয়ে পিছনে তাকালাম। আমি লুকিং গ্লাস দিয়ে স্পষ্ট দেখতে পেলাম পিছনে, অর্থাৎ যেখানে অভি বসে আছে ঠিক তার পাশে কেউ একজন বসে আছে। আমি আরো ভালো করে লক্ষ্য করলাম এটা একটা মেয়ে, আর এটা সেই মেয়েটা যার লাশ আমরা কিছুক্ষণ আগেই একটা জায়গায় ফিরে এসেছি। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি ব্যাপারটা অভিকে জানালাম না, কারণ এতে অভি ভয় পেয়ে যাবে। সোহানকে যে কানে কানে বলবো তারও কোনো উপায় নেই, কেননা ভয় আমি একেবারে নিস্তেজ হয়ে গেছি। আর তাছাড়া সোহানকে বললে ও অ্যাক্সিডেন্টও করতে পারে। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো সোহানের এক মামার কথা, যার নাম শফিক, যে কিনা এ বিষয়ে অনেক কিছুই জানে। আমি বুদ্ধি করে শফিক মামাকে মোবাইলে মেসেজ করে বিষয়টা জানলাম। তিনি আমাকে ফিরতি SMS জানিয়ে দিলেন তিনি যখন ফোন দিবেন তখন যেন আমি লাউড স্পিকারটা অন করে দিই এবং গাড়ির গ্লাস যেন খুলে দিই। একটু পর তিনি মোবাইলে ফোন দিলে আমি মোবাইলের স্পিকার অন করে দিই আর অভিকে বললাম গাড়ির জানালা খুলে দিতে। অভি জানালা খুলে দিতে শফিক মামা সূরা আরো কি যেন পড়তে লাগলেন। ব্যাপারটা তখনও অভি আর সোহান বুঝতে পারেনি। এরপর সবাই অনুভব করলাম গাড়ির ভেতর থেকে প্রচন্ড বেগে একটা বাতাস বাইরে চলে গেল। এরপর শফিক মামা বলল, এবার গাড়ির জানালা বন্ধ করে দাও আর তোমরা তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। শফিক মামা আরো বললেন, তোমাদের গাড়িতে একটা খারাপ আত্মা উঠে পড়েছিল। আমি সেটাকে তোমাদের গাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু সেটা সহজে তোমাদের পিছু ছাড়বে না। শফিক মামার বাসা ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আমরা গাড়ি নিয়ে শফিক মামার বাসায় চলে গেলাম। এরপর শফিক মামাকে সবকিছু খুলে বলতে তিনি বললেন, ভাগ্যের সময় মতো আমাকে ফোন দিয়েছি, নয়তো আজ তোমাদের সাথে খুব খারাপ কিছু ঘটে যেতে পারত। পরদিন শফিক মামা তার সাথে আমাদেরকে ঢাকায় পৌঁছিয়ে দিয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটি? আশা করছি সবার অনেক ভালো লেগেছে। বিশেষ করে তাদেরকে বলতে চাই যারা এই মুহূর্তে আমার ঘটনাটি গাড়িতে বসে বসে শুনছেন বা কোথাও ভ্রমণ করছেন, তাদেরকে বলবো নিরাপদে থাকবেন। হু নোজ যে আপনার পিছনে কেউ একজন আছে, কোনো একটা নারী অথবা কোনো অবয়ব। যা হোক, বেশি কথা বাড়াবো না, সরাসরি কিছু কথা বলে আমরা আমাদের স্পেশাল গেস্টের কাছে যাব। আমাদের সাথে কমিউনিকেশন করার নিয়মটি হচ্ছে, আপনি যদি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে একটা ইমেল, which is BHOUTIKSTORIES bhoutikstories@gmail.com। এই ইমেলে আপনার ঘটনাটি সুন্দর করে সাজিয়ে লিখে ফেলবেন এবং সাথে আপনার ফোন নাম্বার, আপনার নাম এবং আপনার পরিচয় জানিয়ে দেবেন। আপনার ঘটনাটি আমরা পড়ব, যদি সিলেক্টেড হয় তাহলে আমরা সাথে সাথে আপনাকে ফোন দিয়ে জানাবো। আপনি যদি স্টুডিওতে আসতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি না আসতে পারেন তাহলে আপনার পারমিশন নিয়ে আপনার ঘটনাটি আমরা শোনাবো। আপনারা চাইলে আমাদেরকে ভয়েস ক্লিপ পাঠাতে পারেন। যাই হোক, আমরা আর বেশিক্ষণ কথা বলবো না, সরাসরি আমাদের স্পেশাল গেস্ট বসে আছে আমাদের পাশে, আমরা তার কাছে চলে যাব। মিস শ্বেতা সাইদ। হ্যালো, আমি শ্বেতা সাইদ। ভৌতিক কথাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বেশি কথা না বলে তাহলে আমি আমার ঘটনায় যেতে চাই। প্রথমত এই ঘটনাটা ঘটে হচ্ছে আমার সাথে সাভারে। এটা বছর 5-6 আগের কথা। সেদিনটা ছিল, ওটা অ্যাকচুয়ালি সন্ধ্যার পরে, রাত 8টা থেকে 9টার মধ্যে, মেবি এক্সাক্ট টাইমটা আমার মনে নাই। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওই দিন, রাত্রেও প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির পরে যাই হোক, সন্ধ্যার পরে আমি আর আমার মা একটু বের হই বাইরে যাই, যে আমাদের বেশ কিছু, হঠাৎ করে পরের দিনে আমাদের একটা কাজের কারণে বেশ কিছু টাকার প্রয়োজন। তো সেই টাকা তোলার জন্য আমরা অ্যাকচুয়ালি বের হই। তো ওই দিন বিকাল
ক্যাশ প্লাস এটিএম বুথ সব মিলায়ে টাকা তোলার পর আমাদের কাছে প্রায় 1 লাখের মতো টাকা ছিল। তো যাই হোক, বিভিন্ন রকম কাজ করতে করতে বাইরে যে কাজ করতে যে অনেক রাত হয়ে যায়, তো আমাদের ফিরতে ফিরতে প্রায় 9টার মতো হয়ে যায়। ঠিক এই সময়, ওই সময়টা হচ্ছে সাভারে কেউই থাকে না, দেখা যায় যে একদম জনমানব শূন্য হয়ে যায়, রাস্তায় কেউ থাকে না, খুব অল্প কিছু বাস অথবা ট্রাক থাকে। আচ্ছা, আর আমরা যেখানে থাকি সেখানে যেতে গেলে পরপর 3টা কবরস্থান পড়ে, যার কারণে ওই জায়গাটা আরো বেশি একটু মানে একটু ছমছমে ভাব। আপনি কি কাইন্ডলি বলবেন আপনি এক্স্যাক্টলি সাভার কোথায় থাকতেন? আমি হচ্ছে সাভার গ্যান্ডাতে থাকতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই। তো এই জায়গাতে যেতে গেলে 3টা পরপর কবরস্থান পড়ে, জায়গাটা খুবই নীরব থাকে, সবসময় খুব নীরব থাকে আর অন্ধকার থাকে। তো যাই হোক, আমরা ওরকম থানা স্ট্যান্ড থেকে সাভার এরিয়া আরেকটা জায়গা থানা স্ট্যান্ড, ওখান থেকে আমরা রওনা হয়ে আমাদের বাসার দিকে যাই। তো যাবো, রাস্তায় দাঁড়িয়ে আছি, আমার সময় একটা রিক্সা আসে। যাই হোক, রিক্সায় উঠি, রিক্সায় ওঠার পরে কিছু দূর আসার পরে আমার বাসার গলিতে ঢোকার আগেই, মানে যেখানটার কথা বলছি সেখান থেকে আমার বাসা আরো মোটামুটি 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো এরকম জায়গায় হঠাৎ করে আমার রিক্সাওয়ালার চেইনটা পড়ে যায়। চেইন পড়ে যাওয়ার পরে রিক্সাওয়ালা অনেকক্ষণ চেষ্টা করে চেইনটা ঠিক করার, কিন্তু চেইনটার অবস্থা হঠাৎ করে এমন মানে খারাপ হয়ে যায় যে ওটা রিপেয়ার করে মানে ওটাকে আর ঠিক করা যাচ্ছিল না, মোট কথা। আচ্ছা, তো ওখানে মোটামুটি আমরা প্রায় 15-20 মিনিট সময় আমরা দাঁড়ায় আছি, রিক্সাওয়ালা রিক্সা ঠিক করতেছে, এরকম একটা সময় কেউ নাই আশেপাশে। রাত 9টার পরে তখন ওই জায়গা, আজ থেকে আমি যখনকার কথা বলছি, এটা বলতে গেলে মোটামুটি আজ থেকে 5-6 বছর আগের কথা। ওই সময়টা ওই জায়গাটা খুবই মানে নীরব থাকতো। হ্যাঁ, ওই সময়টা খুবই নীরব থাকতো। পরে ওরকম 15-20 মিনিট দাঁড়িয়ে আছি, প্রায় 9টার পরেই হবে। হঠাৎ করে রিক্সাওয়ালা বললো যে কোনোভাবে এটা ঠিক করা যাচ্ছে না, তো অন্য রিক্সা আমাদেরকে দেখে নিতে। আচ্ছা, তো আমরা হঠাৎ করে একটু ভয় পেয়ে যাই, কারণ ওই সময়টা আমাদের কাছে প্রায় 1 লাখ মতো টাকা। আমরা 2টা মেয়ে, আমি আর আমার মা 2টা মেয়ে একটা কবরস্থানের ওখানে দাঁড়িয়ে আছি। অন্য কোনো কিছু ভয় পাচ্ছি না, কিন্তু ভয় পাচ্ছি মানুষের, যে মানুষ কেউ যদি আমাদেরকে অ্যাটাক করে বা কেউ যদি আমাদের ছিনতাইয়ের উদ্দেশ্যে কিছু করে, একদম অন্ধকার জায়গা, তাহলে জিনিসটা কেমন হবে? আমাদেরকে তো সেভ করার জন্য কেউ আসবেও না, আমরা যদি জোরে চিৎকারও করি কেউ তো শুনতেও পাবে না, আশেপাশে তো কেউ নেই। ঠিক এরকম সময়ে হঠাৎ করে রাস্তার আরেক দিক থেকে একটা রিক্সা আসে। তো ওই রিক্সাটা আসার সঙ্গে সঙ্গে আমরা রিক্সাটাকে ডাকি, আমাদের যে রিক্সাওয়ালা সেই ডাকে, অ্যাকচুয়ালি ডেকে বলে যে একটু নিয়ে যেতে আমাদের, যেটা সাধারণত সব রিক্সাওয়ালারাই করে নিজেদের রিক্সা নষ্ট হলে। তো তারপরে আমরা ওই রিক্সায় উঠি। ওঠার পরে আগেই বলছি যে ওখান থেকে আমাদের বাসা মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা আর কি। তো যাওয়ার পরে যাচ্ছি যেতে 15 মিনিট পরে যখন বাসায় পৌঁছাই, তখন আমার মা আমাদের গেট দিয়ে ভিতরে ঢুকে যায়, ফ্ল্যাটের ভিতরে ঢুকে যায়। বাইরের গেটে আমি আর রিক্সাওয়ালা। ঠিক এই সময় আমি রিক্সাওয়ালার চেহারা দেখি, এবং আমি কাউকে কোনোদিন বোঝাতে পারবো না অ্যান্ড কাউকে বিশ্বাস করাতে পারবো না যে একটা মানুষ কতটা সুন্দর হতে পারে। আচ্ছা, কোন লেভেলের সুন্দর হলে মানে তাকে পৃথিবীর মানুষ বলে মনে হয় না, উনি ঠিক এরকম সুন্দর ছিল। এবং গায়ের রংটা আমার জাস্ট মনে হচ্ছে এটা কোনো গায়ের রং না, মনে হচ্ছিল যে গা থেকে যেন আলো বেরোচ্ছে। আচ্ছা, মানে একটা নূর, যেরকম নূরের আলো, লাইক এরকম একটা আলো বেরোচ্ছে। এবং আমি যখন রিক্সাওয়ালাটার চেহারার দিকে তাকাই, আমি জাস্ট ওইখানে স্তব্ধ হয়ে যাই যে এত সুন্দর, এত সুন্দর। আমি রিক্সাওয়ালাকে দেখে, আমি যাই হোক তার হাতে যখন ভাড়া দিই, আমার এটা আরো বেশি অবাক লাগে যে সে ভাড়াটার দিকে তাকালোও না, আমি তাকে বেশি দিলাম কি কম দিলাম বা কি দিলাম সেটাও সে দেখলো না। সে জাস্ট নিয়ে সে তার মতো করে রিক্সাটা ঘুরায়। রিক্সাটা যখন সে ঘুরাতে গেছে, তখন হঠাৎ করে তার চোখের দিকে আমি তাকিয়েছি। চোখের দিকে তাকানোর পরে আমি দেখি যে তার চোখটা পুরো সাদা। ও মাই গড! তার চোখটা সম্পূর্ণ সাদা এবং অনেকটা অ্যাশ কালারের মতো।
এরকম। আচ্ছা আচ্ছা, মানে চোখটা পুরোপুরি মানে মানে কোনো মনি ছিল মনে না। নাই, কোনো মনি নাই, সম্পূর্ণ সাদা, কিন্তু সে খুবই রূপবান, my God. খুবই সুন্দর। এবং আমি যখন তাকে দেখছি, জানি না কেন আমার এতটুকুর জন্য মানে ওরকম ফিলিংস হয়নি যে এই অন্য কিছু হয়ে আমাকে কোনো ক্ষতি করবে, বরং আমার মনে হচ্ছে যে না, আমি এই জায়গাটাতে অনেকখানি সেফ। কেননা safe, হ্যাঁ, কেননা এতগুলো টাকা নিয়ে যখন আসছি, সে যদি খারাপ কোনো উদ্দেশ্যে হতো, কারণ আমি মুহূর্তেই বুঝে গেছি যে এটা অন্য কিছু, এটা যে মানুষ না, এটা আমি ধরতে পারছি। আচ্ছা, আচ্ছা। এবং আমার তখন এই ভয়ের থেকে আমার এটা মনে হয়েছে যে এটা খারাপ কিছু না, আচ্ছা আচ্ছা, মানে কোনো জিন বা কোনো কিছু হলেও সেটা আপনার কোনো খারাপ কিছু না, না সেটা ক্ষতিকর কিছু না, বরং ভালো কিছুই, যেটা আমাদেরকে সেভ করার জন্যই হয়তো আসছে। পরবর্তীতে আমি সঙ্গে সঙ্গে, আমার মা মোটামুটি আমার থেকে 20 থেকে 30 কদম দূরে ছিল, আমি মাকে ডাকলাম যে আম্মু, তুমি কি লোকটাকে দেখছো? আম্মু বলছে না তো, দেখিনি তো। তুমি জাস্ট একটু যেয়ে দেখো রিক্সাওয়ালাকে, এটা কোনো রিক্সাওয়ালা না। তো এটা ঘটনাটা মানে আম্মুকে যখন বলি, তার ঠিক 2 থেকে খুব বেশি হলে 5 সেকেন্ড, হায়েস্ট 5 সেকেন্ড আগে আমি রিক্সাওয়ালাকে ছেড়ে দিছি। এবং আমার বাসাটা গলির অনেক ভিতরে, ওখান থেকে যদি রিক্সা ঘুরে যায় মেইন রোডে, মানে মেইন রাস্তায় উঠতে মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিট সময় তার লাগবে। আচ্ছা আচ্ছা, কিন্তু 5 সেকেন্ডের মাথায় যখন আমরা আবার ঘুরে তাকাই, আমরা ওখানে পিছনে আর কিছুই দেখি না, একদম ভ্যানিশ। একদম ভ্যানিশ, না কোনো রিক্সা, না কোনো রিক্সাওয়ালা, আমরা কিছুই দেখি না, সম্পূর্ণ রাস্তা ফাঁকা। Oh my God, very interesting. এবং কেউ যদি এখানে কোনো রকম ডাউট করে যে রাস্তা অন্ধকার ছিল আর সামথিং, না, রাস্তা মোটেও অন্ধকার ছিল না, রাস্তায় প্রচুর লাইট ছিল, সোডিয়াম লাইট অনেকগুলো ছিল, পুরো রাস্তাতেই ছিল। শুধু কবরস্থানের জায়গাটা একটু অন্ধকার ছিল, ওই জায়গাটা একটু জনমানব শূন্য, আর বাকি রাস্তাটা পুরোটাই আলো ছিল, যদিও কোনো লোক ছিল না। তো এইটা ভয়, মানে এইটা ভুল ভাবার কোনো কারণই নাই যে আমরা ভুল দেখছি। এইটাই সত্যি যে 5 সেকেন্ডের মাথায় আমরা আর রাস্তায় কাউকেই দেখি না। এটাই ছিল আপনার এক্সপেরিয়েন্স? হ্যাঁ, এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। খুবই ভালো লাগলো আমাদের কাছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাভার জায়গাটা, আমি অনেকের কাছ থেকে শুনেছি যে সাভারে অনেক কিছু হয় কখনো কখনো, কারণ ওই জায়গাটা অনেকটা গ্রাম ভিত্তিক টাইপের, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা সবাই জানি যে গ্রামে ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। সো নিশ্চয়ই আমাদের সেটা সাইড ঠিক তেমনই হয়েছিল। আপনি সময়টা কি বললেন? রাত 9টা থেকে 10টা? হ্যাঁ, রাত আচ্ছা আচ্ছা, 9টা থেকে 10টা। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সো শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের সাথে কমিউনিকেশন করার নিয়মটা আবারও বলে দিচ্ছি, তা হলো BHOUTIKSTORIES@gmail.com, which is bhautikstories@gmail.com। আমাদের ইমেলটা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে আমাদের সাথে কমিউনিকেশন করলেই হবে। জাস্ট আপনার ঘটনা লিখে সাথে আপনার নাম, পরিচয় এবং আপনার ফোন নাম্বার দিতে ভুলবেন না। আমরা আপনার ঘটনাটি যদি সিলেক্ট হয়, তাহলে আমরা ঠিক এরকম ভাবেই আপনাকে সশরীরে আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে আসতে। আপনারা যদি স্টুডিওতে আসতে না পারেন, তাহলে আমরা আপনার পারমিশন নিয়ে ঘটনাটি পড়ে শোনাবো। আর হ্যাঁ, আপনারা চাইলে অবশ্যই ভয়েস ক্লিপ পাঠাতে পারেন আমাদের কাছে। আপনার ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমরা সেটা প্লে করবো আমাদের এপিসোডে। তাহলে এখন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি নেক্সট ঘটনায় চলে যাব। নেক্সট ঘটনাটি একটা ইমেইল, আমরা একটা ইমেইল পড়ে সরাসরি আবার মনির ভাইয়ের কাছে চলে যাব। মনির ভাইয়ের আরেকটি ঘটনা আছে, তিনি আমাদেরকে শোনাবেন। তাহলে আমরা ঘটনায় চলে যাই। ভাইয়া, আমি সাফিন বলছি, উত্তরা থেকে। আমি আজকে যে ঘটনাটি আপনাকে বলবো, তা হয়তো আমার সাথে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে আনএক্সপ্লেইনড একটা ঘটনা, যার ব্যাখ্যা বা যা কেন ঘটেছিল তা আজও আমি জানতে পারিনি। যা হোক, আমি বেশি কথা বলবো না, সরাসরি ঘটনাটি বলবো। ঘটনাটা বেশ কিছুদিন আগের। ঢাকার ভেতরেই এক রেল স্টেশন ধরে হাঁটছিলাম। প্রচন্ড গরমের এক রাত। মন বিক্ষিপ্ত হওয়ার কারণে আনমনে হাঁটছিলাম। মাথায় নানাবিধ চিন্তা ঘুরপাক কাটছিল। ঘড়িতে তখন প্রায় রাত 10:30 বাজে। ঢাকা শহরের জন্য খুব বেশি গভীর রাত নয় এটা। হাঁটতে হাঁটতে একসময় খুব ক্লান্তি অনুভব করলাম।
রেল লাইনে যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা বাজার দেখতে পেলাম। ওখানে বসলাম। ঢাকায় সাধারণত রেল লাইনের পাশেই বাজার থাকে, কিন্তু এখানে দেখলাম ঠিক রেল লাইনটা জুড়েই বাজার। বলতে গেলে রেল লাইনের দুপাশ ঘিরেই বাজার, অনেক মানুষ। আমি এগিয়ে গেলাম। বেশ কিছু চায়ের দোকান, প্রায় সবগুলোই মানুষের ভিড়ে ঠাসা। নিজেকে কিছুটা আড়াল করে রাখার জন্য মোটামুটি ফাঁকা একটা দোকানে বসলাম। দোকানিকে চা দিতে বলে আশেপাশে তাকালাম। নানাবিধ মানুষের ভিড়, কথা বলছে, কেউ ঝগড়া করছে, সাধারণত যা হয় আর কি। দোকানি চা দিল আমাকে। উঠে গিয়ে চা হাতে নিয়ে বসলাম। চা খাচ্ছি, বসে বসে মোবাইল নিয়ে নাড়াচাড়া করছিলাম। হঠাৎ আমি খেয়াল করলাম আমি যে দোকানটাতে বসে আছি সেখানে একটু একটু করে মানুষের ভিড় বাড়ছে। অন্যান্য দোকানের সামনে যে মানুষগুলো বসা ছিল প্রায় অনেকেই উঠে এসে আমি যেখানে চা খাচ্ছিলাম সেই দোকানে এসে হাজির হলো। যেন আমাকে দেখে তারা খুব অদ্ভুতভাবে আমার কাছে চলে এসেছে। খেয়াল করলাম প্রায় সকলেই পরনে লুঙ্গি পরে আছে। যদিও অবাক হওয়ার মতো কিছুই নেই, তবু মনে হলো সবাই ইচ্ছে করেই একই ধরনের পোশাক পরেছে। ফালতু চিন্তা করছি ভেবে উঠে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম কত হয়েছে। মনে হলো এই কথায় সবাই আমার দিকে তাকালো এবং অদ্ভুতভাবে ফিল করলাম সবার কথাবার্তা একদম বন্ধ হয়ে গেল। সবাই চুপ। আমি ধীরে ধীরে অস্বস্তি বোধ করতে লাগলাম। টাকা বের করার জন্য হাত ঢুকালাম। দোকানিকে আবার জিজ্ঞেস করতে সে বলল বিল লাগবে না। আমি রেগে গেলাম। আমি বললাম লাগবে না কেন? আমি তো বিশেষ কেউ নই যে আমার জন্য বিল লাগবে না। মানি ব্যাগ বের করব, লক্ষ্য করলাম দোকানি আমার দিকে সরাসরি তাকিয়ে আছে। সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন বুঝলাম চেষ্টা থাকা সত্ত্বেও আমি মানি ব্যাগ বের করতে পারছি না। যেন আমি মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। একেবারে আমার হাত স্টাক হয়ে গেছে আমার পকেটে। আমার ভয় লাগে শুরু। দোকানি আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসি। আমি মানি ব্যাগ বের করার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই পারলাম না। ভাবলাম কোনো কারণে আমি নিজের উপর দুর্বল হয়ে পড়েছি। অনেক বেশি ক্লান্ত থাকায় আমার কাছে মনে হলো আমি বোধহয় ক্লান্ত হয়ে পড়েছি, এই জন্য এরকম হচ্ছে। এক সময় মানি ব্যাগ বের 20 টাকার একটা নোট বিস্কুটের টিনগুলোর উপরে রাখলাম এবং কিছুটা দ্রুত দোকান থেকে বেরিয়ে গেলাম। রেল লাইন পার হয়ে অল্প কিছু দূরে এসেছি। হঠাৎ কি মনে করে ফেলে আসা বাজারের পেছনে তাকিয়ে দেখলাম ওই দোকানে আশেপাশের মতোই ভিড় আছে। অবাক হয়ে দেখলাম দোকানের লোকগুলো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশেষ করে দোকানে, সে দোকান থেকে নেমে আমার পথের দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে গেলাম আমি, প্রচন্ড ভয়, যেন আমাকে খুব খারাপ কিছু তাড়া করছিল। ইচ্ছে হচ্ছিল ছুটে পালাই, কিন্তু কেন জানি দৌড় দিলাম। জোরে জোরে পা চালাতে লাগলাম। অল্প একটু এগিয়েছি, সামনে একটা রিক্সা। মনে হলো আমি যেন জানে পানি ফিরে পেলাম। ওর মোড় করে রিক্সায় উঠে পড়লাম। গন্তব্য স্থানের নাম বলতেই রিক্সা যেন হাওয়ার গতিতে ছুটতে লাগলো। ইচ্ছে হলো রিক্সাওয়ালাকে থামতে এত জোরে চালানোর জন্য, তবে ভালোই লাগছিল তাই কিছু বললাম না। মনে হচ্ছিল আমার পিছনে অশুভ কিছু ধাওয়া করছে আর আমি পাল্লা দিয়ে এগোচ্ছি রিক্সা নিয়ে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটু শান্তি শান্তি ভাব চলে এলো। ঘুম ঘুম লাগছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 11টার বেশি বাজে। আমি যেখানে নামবো সেখানে পৌঁছানোর জন্য রিক্সাওয়ালাকে পথ বলে দিতে হয়, কিন্তু এই রিক্সাওয়ালা কেমন যেন অদ্ভুত। তাকে কোনো কিছুই বলতে হলো না, সে সরাসরি আমার বাসার সামনে এসে দাঁড়ালো। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি রীতিমতো রিক্সায় ওঠার সময়ও রিক্সাওয়ালাকে বলিনি যে আমি কোথায় যাব। আমার কাছে রিক্সা ভাড়া কিছুটা কম ছিল, তাছাড়া এত রাতে রিক্সা পাওয়া ভাগ্যের মতো ব্যাপার ছিল। তাই রিক্সাওয়ালাকে কিছুটা বাড়িয়ে দিতে ইচ্ছা হলো। রিক্সা থেকে নেমে বললাম, আপনি একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসি। এই প্রথম আমি রিক্সাওয়ালার চেহারাটা দেখলাম। মনে হলো আগে কোথাও দেখেছি তাকে। কোথায় দেখেছি চিন্তা করতে করতে আমি দরজা খুলে ভিতরে ঢুকে টাকা আনতে যাব,
ঠিক এমন সময় আমি থেমে গেলাম। মনে পড়লো বাজারের দোকানে ওই লোকটি। সাথে সাথে ঝড়ের বেগে দরজা খুলে বের হলাম। কেউ নেই ওখানে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতেই পারলাম না আমার সাথে এটা কেন হলো। অদ্ভুত ভাবে আমি একেবারে মনে হচ্ছিল আমি আকাশ থেকে পড়েছি। সেই দোকানে আমার রিক্সাওয়ালা ছিল। পরের দিন দুপুরে আমি আর আমার এক বন্ধু মিলে ওই লাইনে গেলাম। কিন্তু অদ্ভুত ভাবে আমি ভ্রমণ করলাম। ওই রেল লাইন তো ঠিকই আছে, কিন্তু রেল লাইনের আশেপাশে কোনো বাজার নেই, আর দোকান তো থাকার প্রশ্নই ওঠে না। একেবারে খালি। আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম কিভাবে সম্ভব এক রাতের মধ্যে একটা পুরো বাজার কিভাবে একেবারে গায়েব হয়ে যাবে। এটা আমার আজ পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে অদ্ভুত একটা ঘটনা, যা আমি কখনোই বুঝতে পারিনি। কারণ আমি চোখের সামনে এতগুলো মানুষ দেখেছি, একটা পুরো জলজন্ত বাজার দেখেছি, কিন্তু পরের দিন সেই বাজারটির কোনো আলামত পর্যন্ত ছিল না। ইভেন আমি অনেককে জিজ্ঞেস করেছি এখানে কোনো বাজার ছিল কিনা, তারা বলেছে কখনো এখানে কোনো বাজার ছিল না। আমি এখনো জানি না জিনিসটা আমার সাথে কিভাবে ঘটেছিল, কেনই বা ঘটেছে, কে বা দোকানি ছিল, আর কিভাবে বা এই বাজারটি এসেছে। যাই হোক জেফ ভাই, আমার এটাই ছিল ঘটনা। আমি ঘটনাটি পাঠালাম। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আমি ইমেইলই পাঠালাম। সো ভালো থাকবেন জেফ ভাই, এবং আমি জানি আপনি সবসময় ভালো পাবেন। আসসালামু আলাইকুম। ভৌতিক কথাটিকে অনেক বেশি শ্রদ্ধা জানাই। আল্লাহ হাফেজ। সাফিন, আপনার ঘটনাটি আমরা পড়েছি এবং আমাদের অনেক ভালো লেগেছে। আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে এই ঘটনাটির মতো অনেক ঘটনা আমাদের মাঝেই রয়েছে। এমন অনেক ঘটনা অনেক সময় ঘটে যার কোনো এক্সপ্লেনেশন থাকে না, যার জন্যই এগুলোকে বলা হয় ভৌতিক। এবং এই জন্যই আমরা এই ভৌতিক কথা আয়োজন করেছি। যাই হোক, আমরা আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি আপনাদের এরকম ভাবে ঘটনা পাঠাতে চান, তাহলে যেটা করবেন তা হলো আমাদের ডিসক্রিপশন বক্সে একটা ইমেল দেওয়া আছে, যে ইমেলটি হলো BHOUTIKSTORIES which is bhautikstories@gmail.com। আপনারা নির্দ্বিধায় আপনাদের ঘটনা শেয়ার করবেন এবং সুন্দর করে ঘটনার শেষে আপনার নাম, পরিচয় এবং আপনার ফোন নাম্বার দিতে ভুলবেন না। আপনার ঘটনাটি আমরা খুব শ্রদ্ধার সাথে পড়ব এবং আমাদের কাছে যদি ইন্টারেস্টিং মনে হয় ঘটনাটি, তাহলে সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করা হবে। এবং আপনি যদি স্টুডিওতে আসতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি না আসতে পারেন তাহলে আপনার ঘটনাটি আমরা ইমেল আকারে পড়ে শোনাব। তবে আরেকটা ব্যাপার, তা হলো আপনারা চাইলে ভয়েস ক্লিপও পাঠাতে পারেন। ভয়েস ক্লিপ যদি পাঠান তাহলে যেটা করতে হবে, একটা নিস্তব্ধ রুমে চলে যাবেন, যে রুমে আর কোনো আওয়াজ নেই, একদম স্তব্ধ একটা রুমে গিয়ে আপনার ভয়েসটা রেকর্ড করবেন, আপনার ঘটনাটা রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা শুনবো এবং শুনে আমাদের কাছে যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে আমরা সাথে সাথে সেটা আপনাকে জানাবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের এপিসোডে সেটা প্লে করবো। যাই হোক, আমরা আর কোনো কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের স্পেশাল গেস্ট, যে আমাদের গত 2 এপিসোড ধরে আমাদের সাথে আছেন। তিনি এই এপিসোডে আছেন, তিনি হলেন DM মনির হোসেন নিযুত। DM মনির হোসেন নিযুতের কাছে আমরা আবার চলে যাচ্ছি তার আরেকটি ঘটনা শুনতে। মনির ভাই। ধন্যবাদ জফি ভাই আমাকে আবার সুযোগ করার জন্য। আসলে এতক্ষণ আমি একটু ডুবেছিলাম স্মৃতি ভাইয়ের ঘটনায়। আমার ঘটনাটা আমার একটু গায়ে দিয়ে উঠছিল। যাই হোক, আমার ঘটনাতে ফ্রি। জফি ভাই, এই ঘটনাটা হচ্ছে আমার ছোটবেলায় ঘটা। মানে আমি ছোটবেলাতে এমন হতো যে ছোটবেলায় বোধহয় সবারই নানা বাড়িতে, মামা বাড়িতে খুব ভালো লাগে। তো আমি একটু বলে রাখি যে আমার মামারা সবাই হচ্ছে ঢাকাতেই থাকে। আচ্ছা আচ্ছা। তো একটা সময় হয় যে আপনাকে বোধহয় আমি এপিসোড 2-তে বা ফার্স্ট এপিসোডে মনে নেই আমার ঠিক, আমার নানার একটা ঘটনা বলেছিলাম সম্ভবত এপিসোড 2-তে। Yes, I can remember. আচ্ছা, তো তখন হচ্ছে যে নানা মারা যাওয়ার পরের ঘটনা। তো নানা মারা যাওয়ার পরে যেটা হয় যে মামার ডিসিশন নেয় যে কেউ একজন, অর্থাৎ তাদের ভাইদের মধ্যে কেউ একজন বাড়িতে থাকবে। আচ্ছা আচ্ছা। তারা মানে
বাপের ভিটে বলতে যেটা কথা থাকে, এটার একটা ব্যাপার থাকে যে কেউ না থাকলে হয়তো বা জায়গা জমির ব্যাপার থাকে যে দখল হয়ে যায়, অথবা পরিত্যক্ত পড়ে থাকলে দেখা গেছে যে কেউ না কেউ ভোগ করে। আচ্ছা, তো এই সমস্ত বিষয় বা তদারকির জন্য মনে হলো যে কেউ একজন বাড়িতে থাকবে, বাড়িতেই কিছু করবে। তো শেষমেশ সিদ্ধান্ত হয় যে আমার বড় মামা হচ্ছে যে নানার যে ঘরটা ছিল ওই ঘরটাতেই থাকবে, এবং অন্যান্যরা যারা হয়তো মাঝে মাঝে আগে যেটা হতো নানা থাকতে আচ্ছা। ঈদের বা বিভিন্ন বছরের বিভিন্ন ওকেশনে তারা বাবা মার কাছে আসতো। আচ্ছা, তো কেউ কেউ বললো যে নানি যেহেতু একা হয়ে গেছে, তাদের কাছে হয়তো গিয়ে কারো কাছে একজন থাকবে, বা কেউ যদি এসে গ্রামের বাড়িতে থাকে তার কাছে থাকবে, হয়তো তাকে দেখাশোনার জন্য একজন দরকার নানার অবর্তমানে। তো সিদ্ধান্ত হলো যে বড় মামা এসে ওই ঘরে থাকবে, কারণ ঘর যেহেতু তোলাই আছে, নানার নতুন করে ঘর বানানোর দরকার হবে না। তো যেই কথা সেই কাজ, নানার মরার পর থেকে হচ্ছে যে বড় মামা বাড়িতে থাকা শুরু করে। তো তখন থেকে আমার যেটা হয় যে মামাতো ভাই যেটা হচ্ছে যে ছোটবেলায় বন্ধু বলি, খেলা সাথী বলি, যেটা হয় যে খালাতো ভাই ছাড়া খুব একটা মামাতো ভাইদের কাছে পাইনি। তো মামা বাড়ি যাওয়ার পরে যেটা হয় যে মামা বাড়িতে খুব একটা আড্ডা হয়ে যায়, কারণ সমবয়সী আমার দুটো মামাতো ভাই ছিল, সেই সূত্রে মামাদের বাড়িতে খুব যাওয়া হতো। তখন বলে রাখি যে আমার বয়স কত হবে, 12 বা 14। তো তখন আমার যতটুকু মনে আছে যে আমার ওই মামার, বড় মামার 3টে ছেলে ছিল। অর্থাৎ রাজু ভাই, উনি হচ্ছে আমার থেকে প্রায় 4 বছরের সিনিয়র, এবং হচ্ছে যে আর একটা মেজর ছেলে ছিল না, পারভেজ, ও আমার সমবয়সী। মূলত সেই কেন্দ্র করেই আমার মামার সাথে বেশি আসা যাওয়া ছিল। এবং আমার ওই মামার ছোট ছেলেটা ছিল যার বয়স 6 কি 7। তো 6 কি 7 যে মামাতো ভাইটা, ওর নাম হচ্ছে মুন্না, এবং ওর স্বাস্থ্য বেশ নাদুস নুদুস, আমরা কিউট বলতে যেটা বলি। কেন এখানে বললাম সেটা হচ্ছে যে ওকে সবাই আসলে খুব আদর করতো। ওর স্বাস্থ্য ভালো হয় হয়তো অনেকেই কোলে নিত না, কিন্তু খুব আদর করতো, চকলেট কিনে দিত, এই টাইপের। তো যেভাবে আপনাকে বোধহয় আমি প্রথমে এপিসোডে আরো একটা বিষয় বলেছিলাম যে আমার নানা বাড়ির আশেপাশে ম্যাক্সিমাম ফ্যামিলি হচ্ছে হিন্দু ফ্যামিলি। তো ওখানে অনেক হিন্দু ছিল, এবং একই সমাজের হওয়ায় যেটা হতো যে হিন্দু মুসলিম এখানে খুব একটা ভেদাভেদ ছিল না, অর্থাৎ সবাই আত্মীয়ের মতোই, বিপদে আপদে একে অপরের উপকার করত। ধর্মীয় যে আমাদের উপাসনাগুলি অর্থাৎ ইবাদতগুলি, সেইগুলি হয়তো ভিন্ন ভিন্নভাবে পালন করা হতো, কিন্তু সামাজিক অন্যান্য কাজে বা অন্যান্য অনুষ্ঠানে, বিয়ে বলি যাই বলি, হিন্দুদের বিয়েতে মুসলিমরা বা মুসলিমদের বিয়ে হিন্দুরা, হ্যাঁ, সবাই ইনভাইট পাইতো, এরকম আর কি। বা এলাকায় মেলা হইলে সবাই যাইতে আসতো। তো ওইখানে হচ্ছে যে নারায়ণ নামে একটা কাকা ছিল, আমরা কাকাই বলতাম। তো ওই কাকা হচ্ছে যে মূলত ওনাদের জুতার দোকান ছিল এবং মাংসের দোকান ছিল। তো মোটামুটি হচ্ছে যে মামি শহর থেকে গেছিল, তো তখন হচ্ছে গ্রামে খাপ খাওয়াইতে একটু সময় লাগতেছিল। তো সেই হিসাবে যেটা হয়তো যে উনি ওই ফোন করে ম্যাক্সিমাম সময় বাজারের কথা বলে দিত যে এটা একটু পাঠিয়ে দিন, এটা একটু পাঠিয়ে দিন। তো বাজারে গ্রামে যেটা হয় গিয়ে পছন্দ করে কেনা, হ্যাঁ, এটা উনি খুব করতো না। শহরে জীবনে অভ্যস্ত হয়ে যাওয়ায় উনি যেটা করতো ওই ফোন দিয়েই বলে দিত এটা ওটা কিনতে, তো অথবা তার ছেলেকে পাঠিয়ে দিত। তো একদিন যেটা হয়তো ওই মুন্নাকেই বেশিরভাগ সময় পাঠানো হতো যে তোর কাকাকে গিয়ে বল যে এটা লাগবে এটা লাগবে। তো উনি ওনার মন মতো করে হচ্ছে যা যা বাজার করার ওনার মুন্নার কাছে পাঠিয়ে দিত। ফলে যেটা হয়তো যে মুন্নার সাথে ওই কাকার একটা সখ্যতা করে ওঠে। হ্যাঁ, গেলে এই হচ্ছে বাজারের পাশাপাশি অন্যান্য কিছু খেলনা, চিপস বা চকলেট এগুলো কিনে দিত মুন্না। তো মামি প্রায় বলতো যে আপনি কেন এই ওর জন্য এই টাকা পয়সা নষ্ট করেন, মানে অনেক সময় টাকা দিতে চাইতো। তো বরাবর যেটা শুনতাম যে মুন্নার সমবয়সী একটা ছেলে ছিল নারায়ণ কাকা। তো হচ্ছে ওই আমাদের মামা বাড়িটা একটা নদীর পাশে, আড়িয়াল খান নদী, নিশ্চয়ই নাম শুনেছেন। তো ওই নদীতে পড়ে হচ্ছে মারা যায় ওই নারায়ণ কাকার ছেলেটা। তো মুন্নার সমবয়সী হওয়ায় হয়তোবা ওই তার ছেলের একটা বা তার ছেলের বয়সী, তার ছেলের একটা অবয়ব তার মধ্যে খুঁজে পাইতো, তার ছেলের মতো দেখতো। ছেলের জন্য যে জিনিসটা সে না করতে পারতো বা ছেলেরা থাকতে যা করতো, সেই জিনিসগুলো হয়তো বা মুন্নার ক্ষেত্রে করতো। নিজের ছেলে মনে করে সেই ওইটা কিনে দিত। তো মুন্নার বয়স তখন হয়তো 8, অর্থাৎ 1 বছর পরের ঘটনা। নারায়ণ কাকা হচ্ছে মারা যায়, বয়স্ক লোক ছিল, উনি মারা যায়। মারা যাওয়ার পরে যেটা হয় যে ওনাকে সন্ধ্যার পরে হচ্ছে ওই যে শ্মশানে নিয়ে যাওয়া হয়, ওখানে পোড়ানো হয়। তো ওই দিন মামির খুব খারাপ লাগে, কারণ তার ছেলেটাকে বহুত আদর করতো, তার ছোট ছেলেটাকে খুব আদর করতো, এবং মুন্নাও খুব কান্নাকাটি করে।
কান্নাকাটি করে, কারণ ওর খারাপ লাগতো, ছোট মানুষ হয়তো আর দেখতে পায় না তাকে। আচ্ছা, একদিন সন্ধ্যার পরে কোনো একটা কারণে হতেছে যে আমি বাজারে যাই, তো বলে রাখি তখন হতেছে মামি আবার প্রেগনেন্ট ছিল, তার গর্ভে একটা বাচ্চা ছিল। ওকে। তো সন্ধ্যার সময় কি মনে করে হচ্ছে যে মুন্নাকে নিয়ে বাড়িতে ফিরবে, তখন হচ্ছে গাড়ি পাচ্ছিল না, তো রাত হয়ে যাবে এটা ভেবে উনি হেঁটেই আসতেছিল। আচ্ছা আচ্ছা। তো ওই শ্মশান ঘাটের ওখান থেকে যখন আসে তখন হচ্ছে যে মুন্নাকে বলতেছিল যে এখানে তোমার কাকারে, মুন্না হয়তো পুড়ে ফেলছে, এই ব্যাপারটা বুঝবে না, বা আর একটা কোয়েশ্চেন করবে কেন পুড়ে ফেলছে, কারণ আমাদের সমাজে যেটা হয় যে মানুষ মারা গেলে আমরা মাটি দেই। তো মুন্নাকে ওইভাবে বলতেছিল যে তোমার কাকাকে এখানে মাটি দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুন্নার বোঝা সবাই রাত্রে, তখন তো জানতো শ্মশান ঘাট। তো ওই দিন তোমার কাকাকে এখানে, হ্যাঁ তোমার নারায়ণ কাকাকে এখানে ঘুম পাড়াইছে, এরকম একটা বাচ্চাদের যেটা বলি আচ্ছা, আমরা, আচ্ছা। এভাবে বোঝাচ্ছে। তো আমি বোধহয় বলেছিলাম যে আমাদের নানার বাড়ির কাছাকাছি গেলে একটা বাঁশঝাড় ছিল, হ্যাঁ 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 হ্যাঁ। তো ওইখানে যখন হচ্ছে যায়, তো ওইখানে যাওয়ার পরে যেটা হচ্ছে হালকা একটা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। আচ্ছা আচ্ছা তো বৃষ্টি শুরু হয় ওইভাবে একটু একটু ভিজে গিয়ে হচ্ছে যে বাড়িতে চলে যায়। আচ্ছা আচ্ছা। তো ওই বৃষ্টির কারণেই হয়তো উনি যেটা মনে করে যে রাত্রে হচ্ছে মামি জ্বর আসে, তো জ্বর আসে পরের দিন, একদিন দুদিন ছিল জ্বর, কিন্তু কথা হচ্ছে যে এর মধ্যে হচ্ছে যে হঠাৎ করে একদিন উনি সন্ধ্যার পরে কোনো কারণে হচ্ছে বাইরে বের হয়। তখন হচ্ছে যে পারবে যে আমার মামাতো ভাই, যে আমার সমবয়সী যে মামাতো ভাইটা, ওর হচ্ছে যে হাঁটুর কাছে একটা ফোড়া হয়। তো ওর ফোড়া ব্যথা খুব কাতরাচ্ছিল। তো মামি ভাবলো কি যে বেলের কাটা আছে, বেল গাছের যে কাটা, এই কাটা দিয়ে হচ্ছে যে ফোড়ার মাথাটা একটু ছুটাই দিলে হয়তো পুস্তুজ বের হয়ে যায়। তো উনি দিনে ওই অবস্থা দেখছে, হঠাৎ করে ভাবলো যে এটা ছুটাই দেয়, মানে পাকছে ফোড়াটা, হ্যাঁ ছুটাই দেওয়ার মতো অবস্থা হয়েছে আর কি। তো উনি বেল কাটা আনার জন্য সন্ধ্যার পরে হচ্ছে যে একটু বাসা থেকে বের হয় এবং একটা বেল গাছের কাছে যায়। যখন কাটা ছিঁড়তে যাবে তখন উনি দেখে যে ওইখানে হচ্ছে একটা সুপারি বাগান আমাদের। তো সুপারি বাগানের মধ্য থেকে একটা পায়ে হাঁটা সরু পথ, যেটা হচ্ছে যে বাড়িতে ঢোকার পথেই। তো হঠাৎ উনি খেয়াল করে যে ওই পথ দিয়ে কেউ কেউ হেঁটে আসছে। উনি ভাবলো যে পরিচিত কেউ, এই বাড়ির দিকে যেহেতু আসছে এই বাড়ির কেউ হবে, তো একটু ওয়েট করতেছিল যে কে আসে দেখি। প্রায় 2 মিনিট 3 মিনিট পরে মনে হচ্ছে যে একটা মানুষ হাঁটতেছে, যে নড়তেছে, হাঁটলে যে নড়ে সেই মুভমেন্টটা আছে, কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না, যেখানে হাঁটতেছিল ঠিক সেইখানেই হাঁটতেছে। তো উনি ভাবলো যে একটা মানুষ দাঁড়াই থাকলে এক কথা ছিল, হাঁটতেছে কিন্তু আগাইতেছে না, একটু কনফিউজ লাগাতে উনি হচ্ছে একাই একটু আগায়। হ্যাঁ, আগে যাওয়ার পর উনি খেয়াল করে যে উনি যতটুকু আগাচ্ছে ওনার থেকে যতটুকু ডিস্টেন্স ছিল আগে, ঠিক ততটুকুই ডিস্টেন্স আছে, কিন্তু ওই লোকটা সরে যাচ্ছে এটাও মনে হচ্ছে না, ওই আগের মতোই হাঁটতেছে, কিন্তু অটোমেটিকলি ডিস্টেন্সটা ততটুকুই। ও দ্যাট মিন্স ও যত আগাচ্ছে ওর সাথে সাথে ঠিক ওই ডিস্টেন্সটা অতটুকুই বলে। কতটুকুই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কোনোভাবে কমতেছে না, বাড়তেছেও। তখন কথা বলার পরে হচ্ছে যে যেটা হয় যে উনি ভূতে বিশ্বাস করতো না, কারণ উনি তো গ্রামে ছিল না। হ্যাঁ, উনি স্বাভাবিকভাবে ভয়ও পায় নাই। উনি কনফিউজ থেকে ধরুন বললো যে কে ওইখানে, কে মানে দাঁড়াইতেছেন না কেন আপনি, আচ্ছা, এরকম। উনি ভাবলো যে এরকম যেহেতু সরে যাচ্ছে, মেবি চোর টোর হবে, আমাকে দেখে হয়তো চলে যায়, সোজা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। লজিক্যাল না এটা মনে করছে। তখন উনি বলতেছে যে তুমি বাসায় যাও। তখন উনি একটু জাজ করার চেষ্টা করলো যে ভয়েসটা ওনার খুব পরিচিত, এবং উনি যেটা জাজ করলো সেটা জাজ করতে পারার পরে যেটা হয়েছে, উনি মানে ঘাম দিয়ে মানে ওইখানে মাথা ঘুরে পড়ে গেছে। কণ্ঠটা ছিল হচ্ছে নারায়ণ কাকার কণ্ঠ, মানে যাকে পুরাই দেওয়া হয়েছে এই শাসনে। যাকে পোড়াই দেওয়া হয়েছে Oh my আরো প্রায় God. সপ্তাহখানেক আগে, ঠিক আছে সেইটা। মানে উনি যখন বুঝতে পারলো এটা তার কণ্ঠ, এবং ওভার শিওর, কারণ নারায়ণ কাকার সাথে ওনাদের একটা সখ্যতা ছিল পারিবারিক, হ্যাঁ, তো সেই হিসাবে ওনার ভুল করার কথা না। এইটা যখন হয়েছে তখন উনি হইতেছে যে উনি যদি যখন বলছে তুমি চলে যাও, তো এটা বলার পর থেকে ওনার মানে ওইখানে প্রেগনেন্ট ছিল, মাথা ঘুরে হয়তো উইকও ছিল কোনো কারণে, পড়ে যাবে। পরে যাওয়ার সময় উনি এটা চিৎকার করে, চিৎকার করা বলে হচ্ছে যে ঘরে নানু ছিল, বড় মামা ছিল, সবাই বের হয়, এই অবস্থা। পরে হচ্ছে ঘরে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। ঘরে নিয়ে যাওয়ার পরে কি হয়েছে বলে যে এই ঘটনা। তো এমনিতেই আমরা অনেকে গ্রামের মানুষ, ম্যাক্সিমাম মানুষ বিশ্বাস করে যে যারা পোয়াতি, যারা প্রেগনেন্ট, তারা সন্ধ্যার পরে বাইরে বের হইতে হয় না, বের হলে এই ধরনের ঘটনা ঘটে। তো ওনাকে বলে তুমি কেন বের হইতে গেছো এই সময়, আর বের হইও না। তো পরের দিন তো তাবিজ নেওয়ার জন্য কারো কাছে গেছে। তো পরে যেটা হয়েছে যে উনি বেশ কয়েকদিন রাতে ওই নারায়ণ কাকাকে স্বপ্ন দেখতে শুরু করলো। আচ্ছা আচ্ছা। বললো যে আমার একটা জিনিস চাই, আমার খুব কষ্ট হইতেছে, মানে ওনার আত্মা খুব কষ্ট পাচ্ছে, এমন ভাবে একটা আকুতি জানাইতেছে ওনার কাছে। তো বলতেছে যে আমার তোর পছন্দের কিছু একটা জিনিস দিবি, এরকম বলতেছে মামিরে। মামিরে তুই করে বলতো আগেই। তো বলতেছে যে আমারে তোর পছন্দের কিছু একটা জিনিস দিবি, এরকম চাইতেছিল। তো এরকম প্রায় যখন চাই উনি ঘুম থেকে ভাঙিয়ে ওঠে। তো একটা সময় মামার সাথে শেয়ার করে যে আমি তো প্রায় রাত্রে নারায়ণ কাকার স্বপ্ন দেখি, আচ্ছা যে মারা গেছে। তো বলে যে কি স্বপ্ন দেখো?
তো উনি বলে আমার কাছে উনি আমার প্রিয় কোনো জিনিস চাই। তো বললো যে তুমি প্রিয় জিনিস কি তোমার? তো আমি স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে একটু চাটনি পছন্দ করতো, একটু শুটকি পছন্দ করতো খাবারের মধ্যে। উনি মাঝে মাঝে কি করতো যে সন্ধ্যার পরে, যেহেতু ওনাকে পড়া হয়েছিল সন্ধ্যার পরে, ওই লিফট থেকেই মামাকে না জানাইয়েই ওনার মনের যে একটা দুর্বলতা বা ওনার মনের ভিতরে একটা কোয়েশ্চেন তৈরি হয়ে গেছে, সেখান থেকে রিলিজ পাওয়ার জন্য উনি মাঝে মাঝে একটু চাটনি একটা বাটিতে হয়তো, হ্যাঁ, তারপরে হইতেছে যে একদিন একটু শুটকি মানে ওই শ্মশানের ওখানে দিয়ে আসতো, ঠিক আছে। তো এটার পরে যেটা হয়েছে যে উনি প্রতিদিন তো একই কথা বলে। তো আবার একদিন মামাকে বললো, তো মামা বললো যে তুমি এটা তাবিজ টাবিজ দেখি কালকে পানি করা নিয়ে আসি বা কিছু, কারণ এটা ডাক্তারের কোনো সমস্যা না, যে ধরনের সমস্যা সেই ধরনের সমাধান উনি খুঁজতেছিল। তো তখন উনি হচ্ছে যে মামাকে বলে যে আমি কয়েকদিন এটা দিয়ে আসছি। তখন মামা একটু বকাঝকা করে যে তুমি একা একা কোন সাহসে তুমি শ্মশান কাটে গেছো, আচ্ছা আচ্ছা। তুমি জানো এই জায়গাগুলি খারাপ, ঠিক আছে। তো মামি বলার পরে কিছু বলে না, তো বলে যে উনি তো চাইতেছে আমি কি করবো, বাইসে থাকলে দিতাম না লোকটারে, ঠিক আছে। তো বলে তো বাড়িতে বন্ধক দিল যে এটা হয়তো যেন আর না আসতে পারে। তো কিন্তু স্বপ্নে ঠিকই আসতে পারার পরে পরে মামা একদিন বলে যে তুমি তারা জিজ্ঞেস করো যে সে চায় কি, তুমি এক একদিন একটা জিনিস দিতে যাও, কোন দিন ভয় পাও তোমার গর্ভের সন্তান, এরকম যখন বুঝে তখন উনি জিজ্ঞেস করে স্বপ্নের মধ্যেই যে আপনি আমার কাছে কি চান, আপনি যে আমার যা যা প্রিয় জিনিস, আমার যা যা মনে পড়ছে আমি তো আপনার তাই দিয়ে আসছি, ঠিক আছে, এইগুলোই তো আমার প্রিয়, এর বাইরে তো আমার প্রিয় কোনো জিনিস নেই। তখন উনি বললো যে আমার মুন্নারে দিবি, ঠিক আছে? বাচ্চাটা, হ্যাঁ, মানে যে বাচ্চাটা ওই যে মুন্না যে 6-7 বছর 8 বছর তখন আর কি, আচ্ছা, আচ্ছা, ওই বাচ্চাটাকে, তো বাচ্চাটার মূলত হচ্ছে উনি খুব পছন্দ করতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উনি মরে যাওয়ার পরেও হয়তো বা সেই মিসিংটা করতো উনি, এর জন্য ওনার মামিরও তো অবশ্যই তার সন্তান তার কাছে প্রিয়, সেই দিক থেকে এই হয়েছে বলতো তোর প্রিয় জিনিসটা আমাকে দিবে, ওইটা আমারও প্রিয় জিনিস, মানে চাচ্ছে যে বিসর্জন দিতে, হ্যাঁ, মানে বাচ্চাটাকে দিবে। তখন এটা তো মা, তখন উনি ঘুম থেকে উঠে ওর খুব কান্নাকাটি করলো। তো মামা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন বললো যে এই বলছে। তখন বলার পর থেকে এখন তো খুব অবস্থা। তো তখন কি হলো, হঠাৎ করে মুন্নার জ্বর, তখন খুব মামা সবাই ভয় পেয়ে গেল যে হয়তো থাকবে না, বাড়ি ওনাকে নিয়ে যাবে এরকম কিছু। তখন ওই তাবিজ যা করার করছে এবং ভালো হইতেছে না। মুন্না প্রায় 1 মাসের মতো জ্বরে ছিল। আচ্ছা আচ্ছা। তো জ্বরে থাকে তখন হচ্ছে যে ওই যে কবিরাজ ছিল সে বললো যে আপনি কি তার কথা দিছিলেন যে হ্যাঁ দিব? প্রথম তো কথা দিছিলাম, তখন তো আমি বুঝি নাই, আর এখন বোঝার পর তো আমি কথা দিইনি। তারপর তারা বললেন যে আপনি দিবেন না। তখন বললো যে দিবে না, তো দিতে পারবে না বলতে মুন্না খুব বসে, তখন বললো যে মানে কান্নাকাটি করতেছে খুব নিজের সন্তানের জন্য, ঠিক আছে, বলে আপনি অন্য যা চান আমি দিব, হ্যাঁ, আমার সন্তান আমি দিতে পারবো না এই অবস্থা, আর আমার তো সব সন্তানই প্রিয়, এরকম। তারপর বলতেছে যা, মানে তুই কি চাস, মানে মামিকে এবার চাইতে বলতেছে। তো বললো যে আপনি আমার মুন্নারে নিয়েন না, মুন্নার ছাড়া আপনি যা চাইবেন তাই দিব, এরকম। তখন বলতেছে তুই চাইলে দিবি না, আচ্ছা ঠিক আছে আমি নিয়ে নিবো না, তবে ভয় নাই আমি মুন্নারে নিবো না, এরকম। তো মামি একটু টেনশন ফ্রি হয় এবং আস্তে আস্তে প্রায় 7 দিনের ভিতরে মুন্না সুস্থ হয়ে যায়। কিন্তু সবচেয়ে স্যাড বিষয় যেটা, যে তার ঠিক 3 মাস পরে মামি যে বাচ্চা ডেলিভারি হয়, সে বাচ্চাটা মৃত হয়। তখন বুঝতে পারে হ্যাঁ একটা স্যাক্রিফাইস দিলেও মানে আলটিমেটলি যার যাওয়া সে গেছে। হ্যাঁ, মানে যখন বলছে যে আমি ঠিক আছে আমি নিয়ে নিব, তুই চাইলে দিবি না, ঠিক আছে, আমার তবে তোর মুন্নারে আমি নিব না, সে যখন এইখানে গিয়ে তখনই হয়তো আমি জানি না, হয়তো স্বাভাবিকই মরা বাচ্চা ডেলিভারি হতে পারতো, কিন্তু পরবর্তীতে মামি এটা কানেক্ট করে নিছিল যে তখনই হইতেছে যে হয়তো ই করছে, কারণ তখন থেকে নাকি উনি তার মুন্না যখন সুস্থ হইতেছিল তখন থেকে বাকি 3 মাস নাকি উনি গ্রো, মানে প্রেগনেন্ট অবস্থা তো বাচ্চা গ্রো হয়, তো সেটা নাকি উনি বুঝতো না, বাচ্চা নড়াচড়া করতো না, এরকম কিছু একটা। তো 3 মাস পরে হঠাৎ হইতেছে যে মামির ডাক্তার যে কি বলে এটাকে আল্ট্রাসাউন্ডের পরে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, ওই সময় যখন সিজার করা আলটিমেটলি মৃত হয়। তো যেসব এই ছিল হচ্ছে দ্যাটস আনবিলিভেবল। আমার কাছে বেশ ভালো লাগছে, যথেষ্ট পরিমাণ ভালো লাগছে, বিকজ যাদেরকে শ্মশানে জানিয়ে দেওয়া হয় তাদের কিন্তু অনেক রকম মানে ঘটনা ঘটে, এটা আমি আগেও শুনছি। এবং আপনারা যারা শ্মশানে গিয়েছেন বা আপনারা যারা করেছেন তারাও কিন্তু আপনারা জানবেন যে শ্মশান ঘাটে হয় না এমন কিছু নাই। এবং এখানে একটু স্পেসিফিক একটা ব্যাপার থাকে যেটা মায়ের মুখে শুনছি, সেটা হচ্ছে যে পৌষ মাসটা
পৌষ মাসে যারা মারা যায় তাদের আত্মাগুলি বা তারা নাকি এরকম ঠিক আগের চেহারার অবয়বে অন্য মানুষের বা ওই চেহারাই খুব হাজির হয় আশেপাশের পরিচিত মানুষের কাছে। Exactly. মানে এটাকে পোষ করা বলা হয় ওই ভাষায়। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা কতটা ভয়ঙ্কর একটা জায়গায় শ্মশান ঘাট। তো আপনারা ভুলেও কখনো ঘুরতে বা ইনভেস্টিগেশন করতে বা অনেকে আছেন না কৌতূহল বিষয়ে যাওয়া, তো এই ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন আমি চাই। বিকজ ওখানে অনেক প্রেতাত্মা বা প্রেত বা আমি যদি বলি প্যারানর্মাল বা এখানে অনেক খারাপ কিছু থাকে যেটা আমরা এক্সপ্লেইন করতে পারবো না বা আমরা হয়তো জানিও না হাউ টু এক্সপ্লেইন দ্যাট। যাই হোক, আমরা বেশি কথা বলবো না, বাট একটা সাবধান করব, কখনো শ্মশান ঘাটে ঘুরতেও যাবেন না। শ্মশান ঘাটটা খুবই বাজে একটা জায়গা, সত্যি কথা বলতে। যাই হোক, আমরা আর বেশি ঘটনা বাড়াবো না, সরাসরি একটা মেইল পড়বো এবং মেইল পড়ে আমরা বিদায় নেব। যাই হোক, সরাসরি চলে যাব ঘটনাতে। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় 3টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই ঘুমাচ্ছে। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ পেলাম। বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয় ঠিক তেমন শব্দ। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে? কাকু আর আমি একই রুমে ঘুমাই। বেশ কয়েকবার শব্দ হয়, কাকুকে ডাক দিলাম। কাকু ওঠার কোনো নাম নেই। কাকু নাক ডেকে ঘুমাচ্ছিল। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোন রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ না, আমাকে ঘুমোতে দে, ইঁদুর টিদুর হবে আর কি। বলে কাকু নাক ডেকে আবারও ঘুমাতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দটা অনেক বেড়ে গেছে, রীতিমতো দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছা করছে যে কে ছাদের বেলা এত রাতে দৌড়াচ্ছে। আমাদের রান্নাঘরের দেয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হয়ে ডান দিক দিয়ে উঠে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না কেন জানো। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়, বন্ধ দরজা, ভেতর থেকে তালা দেখা যাচ্ছে। তবে ছাদে শব্দ করছে কে? ছাদের তালা খোলা। চাঁদের আলোয় পুরো ছাদটা ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনে রবিন চাচুদের 4তলা বাড়ি। রবিন চাচুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এই মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করলো কে? পানির ট্যাঙ্কিটার উপরে উঠে দেখলাম সেখানেও কে নেই। এবার কিন্তু আমার গাটা বেশ ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে চলে এলাম। ঘরে এসে ঢক ঢক করে 2 গ্লাস পানি খেলাম। এমনিতেই আমি পানি কম খাই, কিন্তু ওই দিন এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমি ঢক ঢক করে প্রায় 3 গ্লাস পানি খেয়ে ফেললাম। 3য় গ্লাস পানি যখন শেষ করছি, ঠিক সে সময় আবার ধুপ ধুপ করে শব্দ ভেসে গেল। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ ঠিক আগের মতোই তালা মারা আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার ওপাশে কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে আবার উঠে পড়লাম। এবারও চাঁদের আলোয় ছাদ একেবারে ভেসে গেছে। আমি পুরো ছাদ বেশ ভালোভাবে দেখলাম, না কেউ নেই। নিজেকে কেমন যেন বোকা বোকা লাগছিল সে সময়। নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবলাম, জেগে জেগে রাত জেগে জেগে মাথায় সব উল্টে পড়ে শব্দ শুনছি। ছাদ আবারও তালা দিয়ে নিচে নামার সময় পেছন ঘুরতে আমি চমকে উঠলাম। ডান হাতের পাশে সিঁড়ির শেষ মাথায় ছাদের দেয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন রীতিমতো কেঁপে উঠল। আমি কোন রকম জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে, 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে বসে আছে সে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হয়। আমি কানে তখনও কিচ্ছু শুনছি না, চোখে ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম বলে মনে হয় না।
শুধু তাকিয়ে আছি। এবার আরো জোরে জোরে চিৎকার করে বললাম, কে কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করাতে হাঁটু থেকে মাথাটা তুলে আমার দিকে তাকালো। ভয়ঙ্কর সে 9 বছরের ছেলেটি আমার দিকে মুখ তুলে তাকালো। বড় বড় দুটো চোখ, সমস্ত মুখ যেন ফ্যাকাশে হয়ে গেছে। অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয়ে আসে, ঠিক তেমন। আমি আরো জোরে চিৎকার করলাম, কে কে ওখানে? ছেলেটি কোনো শব্দ করল না, শুধু একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি ভয় তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না। এরপর আমি জানি না আমার সাথে কি হয়েছিল। আমি যখন চোখ খুললাম তখন আমি দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডক্টর আমাকে ঘিরে আছে। বাবা কাকুকে বকছেন আমাদেরকে কেন ভূতের গল্প শোনায় এই জন্য। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল, আমি ভয়ঙ্কর ভাবে চমকে গেলাম। দেখলাম ছাদে দেখা সেই ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখাচোখি হলো। আমার সাথে তার চোখাচোখি হতেই ডান হাতটি আবারও আমার দিকে বাড়িয়ে দিল। এবার আমি ভয়ঙ্কর ভাবে জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। আমি জানি না আমার জ্ঞান কবে ফিরেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে রাতের পর ওই ছেলেটিকে আর কখনো দেখা যায় না। সে রাতে অবশ্য আরেকটা ঘটনা ঘটেছিল। সেটি হলো আমাদের পাশের বাসার রবিন চাচু মারা গিয়েছিল। ভালো মানুষ, হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়ে হার্ট অ্যাটাক করেছিল। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। জি, আপনার ঘটনাটি ভালো লেগেছে তাই পড়ে শোনালাম। থ্যাংক ইউ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। বন্ধুরা, আমাদের আজকের 3য় এপিসোড কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা হচ্ছে, আমরা চাইবো যে আপনারা প্রতি এপিসোডে আমাদের সাথে কমিউনিকেশন করেন। আমাদের সাথে কমিউনিকেশন করার নিয়মটা আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই। তা হলো VHOUTIKSTORIES, which is bhautikstories@gmail.com। এখানে আপনি অবশ্যই যেটা করবেন তা হলো আপনি আপনার এক্সপিরিয়েন্স বা আপনার যদি কোনো ঘটনা জানা থাকে বা আপনি যদি কারো কাছ থেকে কোনো ঘটনা জেনে থাকেন তা আপনি সুন্দর করে লিখবেন এবং লিখে আপনি আপনার নাম, পরিচয় এবং আপনার ফোন নাম্বার আমাদেরকে অ্যাড করে দেবেন ইমেইলে। এতে করে আপনার ঘটনাটা যদি সিলেক্ট হয় আমরা সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করব এবং আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে আসানোর জন্য। যদি আপনি আসতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না আসতে পারেন তাহলে আপনার পারমিশন নিয়ে আমরা অবশ্যই আপনার ঘটনাটি পড়ে শোনাবো। আর হ্যাঁ, আপনি চাইলে ভয়েস ক্লিপও পাঠাতে পারেন আমাদেরকে। এটার জন্য যেটা করতে হবে, একটা নিস্তব্ধ রুম বেছে নেবেন যেটা একেবারে স্তব্ধ, এবং সেই রুমে সুন্দর করে রেকর্ড করে আমাদেরকে মেল করে দেবেন। তাহলে আমরা মেলটি পড়ব বা মেলটি শুনবো এবং আমাদের কাছে ভালো লাগলে আমরা অবশ্যই সেটা রেকর্ডেড ভার্সন হিসেবে প্লে করব। তাহলে আজকে ইতি টানবো আমাদের এপিসোড 3। ইতি টানার আগে শ্বেতা আপু, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। যেহেতু আপনি জানেন যে কোভিড-19 সিচুয়েশনের জন্য অনেক গেস্টই আসতে পারে না। হ্যাঁ, অনেক সময় আসতে পারে না এবং তারা অনেক বেশি ভয় পেয়ে থাকে যে রাত্রেবেলা আসবে এত রাত করে। সো তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। বাট অ্যাজ ফার আই নো যে আপনি মোটামুটি কাছেই থাকেন আমাদের স্টুডিওর। সো আমি চাইবো যে যেমন মনির ভাই আমাদেরকে মোটামুটি সময় দিবে বলেছেন এবং মোটামুটি প্রতি উইকে আমরা চেষ্টা করবো যে মনির ভাইকে আনার জন্য, কারণ ওনার ঘটনাগুলো বেশ বড় হয় এবং অনেকগুলো ঘটনা আছে। ঠিক আপনিও বলেছেন যে আপনার কাছে অনেকগুলো ঘটনা আছে। সো আপু, আমি চাইবো যে আপনি যদি আমাদের গেস্ট হিসেবে মোটামুটি চেষ্টা করবেন যে আমরা যখন আমন্ত্রণ জানাবো তখন যেন আসতে পারেন। সো অবশ্যই সম্ভব তো না আপনার পক্ষে? হ্যাঁ ভাইয়া, আমি চেষ্টা করব। যখনই আমি সময় পাবো আমি অবশ্যই আপনাদের আমন্ত্রণ রক্ষা করার চেষ্টা করব। যেহেতু আমি একটি চাকরি করি, অতএব এটির পাশাপাশি যখনই সময় পাবো অবশ্যই আসবো। থ্যাংক ইউ সো মাচ।